হাই স্টুডেন্টস, তোরা অলরেডি স্ট্র্যাটেজি ভিডিও পেয়ে গেছিস, অলরেডি গুরুত্বপূর্ণ নেম রিয়াকশন পেয়ে গেছিস এবং তোরা দেখতেই পাচ্ছিস তোদের সাথে সাথে আমি লেগে আছি, তোদেরকে করানোর চেষ্টা করছি। এবং শুধু তাই নয়, আমি শুধু নই, অরুণাভ স্যারও তোদের পাশে আছেন। ঠিক আছে, তোরা দেখতে লাগ। তোরা পাবি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক প্রশ্ন ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে। এখানে আমি ভালো করে এক্সপ্লানেশনটা দিয়ে দেবো, লেখাবো না বেশি, কারণ বেশি লেখাতে গেলে যেটা হবে জানিস তো, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাতে তোদের সময়টা নষ্ট হবে। শুধু আমার এক্সপ্লানেশনটা মন দিয়ে শোন। পিডিএফ এ যথেষ্ট ভালো করে তোদের দিয়ে দেওয়া হবে এবং পিডিএফটায় অনেক বেশি কোশ্চেন ওখানে অ্যাড করে দেওয়া হবে। এখানে যা করাচ্ছি তার থেকেও এক্সট্রা কোশ্চেন পিডিএফ এ অ্যাড করে দেবো, কিন্তু তার আগে মন দিয়ে ভিডিওটা দেখ, এক্সপ্লানেশন গুলো শোন, যাতে নিজের ভাষায় পরীক্ষায় গিয়ে গুছিয়ে লিখতে পারিস, মুখস্থ করার যাতে দরকার না পারে। চল শুরু করে দিই। তো ফার্স্টেই আসছে ডি এন্ড এ ব্লক। ফার্স্ট কোশ্চেন বলছে ক্রোমিয়াম 2+ Mn3+ উভয়েরই D4 বিন্যাস আছে, কিন্তু ক্রোমিয়াম 2+ বিজারক, কিন্তু Mn3+ জারক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কিভাবে লিখবো? প্রথমে এর ইলেকট্রন বিন্যাস লিখে দিতে হবে। ক্রোমিয়াম 2+, ক্রোমিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস যদি দেখিস, তাহলে সেটা দাঁড়াবে আর্গন 3d4 ডি বিন্যাস। দেখ, D4 বিন্যাস। তুই যদি Mn3+ এর ইলেকট্রন বিন্যাস দেখিস না, তাহলেও সেটা হবে আর্গন 3d4, এটাও D4 বিন্যাস যুক্ত, কিন্তু একজন বিজারক একজন জারক। কেন? কারণ ক্রোমিয়াম 2+ কি করবে, ক্রোমিয়াম 3+ এ কনভার্ট হয়ে যাবে। ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস কি? আর্গন 3d3, ডিতে 3টে ইলেকট্রন আছে, তার মানে এ T2g অরবিটাল হাফ ফিল্ড। T2g অরবিটাল হাফ ফিল্ড। তোরা অলরেডি জানিস যে ক্রিস্টাল ফিল্ড বিভাজনের ফলে ডি অরবিটাল দুটি শক্তি স্তরে বিভাজিত হয়, এই ওপরে ইজি, নিচে T2g, এটা অক্টাহেড্রালের ক্ষেত্রে। তো ডিতে কটা ইলেকট্রন আছে? ক্রোমিয়াম 3+ এর ডি উপকক্ষে 3টে ইলেকট্রন আছে, 1 2 3, দেখতেই পাচ্ছিস। T2g অরবিটাল হাফ ফিল্ড। T2g অরবিটাল হাফ ফিল্ড হওয়ার জন্য ক্রোমিয়াম 3+ অধিক সুস্থিত হয়ে যায়। তাই ক্রোমিয়াম +2 থেকে +3 তে কি হয়? জারিত হয়। নিজে কি হয়? জারিত হয়। অপরকে কি করবে? বিজারিত করবে স্যার, তাই এ বিজারক। তাই এ বিজারক। Mn3+ এর ক্ষেত্রে কি হবে? Mn3+ এর ইলেকট্রন আর্গন 3d4। এবার তুই যদি Mn2+ দেখিস, Mn2+ কি? আর্গন 3d5, d5 অর্ধপূর্ণ ডি উপকক্ষ, হাফ ফিল্ড। হাফ ফিল্ড, অধিক সুস্থিত। তাই Mn+3 থেকে +2 তে কি হবে? বিজারিত হবে। নিজে বিজারিত হবে, অপরকে কি করবে? জারিত। তাই এ জারক হিসাবে কাজ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। চল নেক্সট কোশ্চেন। চল, এরপরে এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও দেখে যাস। সন্ধিগত মৌলগুলির পারমাণবিক আয়তন। পারমাণবিক আয়তন বলতে এখানে তোকে আকার বুঝিয়েছে, আকার বুঝিয়েছে বা ব্যাসার্ধ বুঝিয়েছে। পার্শ্ববর্তী প্রথম ও দ্বিতীয় গ্রুপের মৌলের তুলনায় কম হয়। প্রথম ও দ্বিতীয় গ্রুপের মৌল মানে গ্রুপ 1, তারপরে গ্রুপ 2, এরা হচ্ছে এস ব্লক। তারপরেই আসে আমার গ্রুপ 3 থেকে গ্রুপ 12, এইটা হচ্ছে আমার ডি ব্লক। এটা হচ্ছে আমার ডি ব্লক। বলছে সন্ধিগত মৌলগুলির তুলনায় এস ব্লক মৌলগুলির পারমাণবিক আকার কিছুটা বড় হয়। পারমাণবিক আকার বড় হয়। কেন হয়? দেখ, এটা এখানে এস ব্লক মৌলগুলির ইলেকট্রন বিন্যাস দেখলে তুই দেখতে পাবি ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাসের কনফিগারেশন, তারপরে NS1 থেকে 2, NS1 থেকে 2, এটা এস ব্লক মৌলের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। ডি ব্লক মৌলগুলির জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি স্যার? N-1d, 1 থেকে 10, NS 1 থেকে 2, এটাই হচ্ছে ডি ব্লক মৌলগুলির জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। কি হয়? যখনই আমি 3 থেকে 12 এর দিকে যাত্রা শুরু করব, পরমাণু ক্রমাঙ্ক 1 একক করে বৃদ্ধি পাবে, নিউক্লিয়াসের চার্জ 1 একক করে বৃদ্ধি পাবে, এবং সেই সঙ্গে সঙ্গে ইলেকট্রনগুলি এস অরবিটালে ভর্তি হবে না, তার পরিবর্তে অভ্যন্তরীণ ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে থাকবে। এবার ডি অরবিটালের আবরণী প্রভাব কি? অত্যন্ত কম।
আবরণী প্রভাব অত্যন্ত কম হওয়ার জন্য এই এস অরবিটালের ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয় চার্জের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে। আবরণী প্রভাব কমে যাওয়ার জন্য এস অরবিটালের ইলেকট্রনগুলির প্রতি নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাবে, অর্থাৎ এই ইলেকট্রনগুলির উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পাবে এবং আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার জন্য পারমাণবিক ব্যাসার্ধ ছোট হয়ে যাবে। তাই এস ব্লকের তুলনায় ডি ব্লক মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? ক্ষুদ্রতর হয়। এটাই হচ্ছে কারণ। নেক্সট নেক্সট চলে এসো। প্রথম সন্ধিগত সারির একটি ধাতব আয়নের প্রথম সন্ধিগত সারি বলেছে, মানে 3D সারি। সন্ধিগত ধাতব আয়নের চৌম্বক ভ্রামক বলে দিয়েছে 3.87 বিএম। আয়নটিতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা গণনা করো। আয়নটিতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা গণনা করো। আমি ফর্মুলা বলে দিচ্ছি, তোরা পারবি। চুম্বক ভ্রামক কি? চুম্বক ভ্রামক মিউ √n × n+2, যেখানে n হচ্ছে কি? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, অযুগ্ম ইলেকট্রন। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, অযুগ্ম ইলেকট্রনস। চুম্বক ভ্রামকের ভ্যালু কত বলে দিয়েছে? n × n+2। n × n+2 = 3.87। এখান থেকে n এর ভ্যালু আশা করি তোরা বার করে নিতে পারবি, হয়ে যাবে। ঠিক আছে, nটাই হচ্ছে তোর আনপেয়ার্ড ইলেকট্রনস। চলো এবার প্রথম সন্ধিগত সারির কোন মৌলগুলি, নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। প্রথম সন্ধিগত সারির কোন মৌলগুলি পরিবর্তনশীল জারণ স্তর প্রদর্শন করে না? কে কে আছে? স্ক্যান্ডিয়াম, ল্যান্থানাম, ইট্রিয়াম, অ্যাক্টিনিয়াম। এরা পরিবর্তনশীল জারণ স্তর প্রদর্শন করে না, এরা শুধুমাত্র +3 জারণ স্তর প্রদর্শন করে, শুধুমাত্র +3 জারণ স্তর প্রদর্শন করে। হ্যালো, দেরি আছে, আমি ক্লাস করছি, ভিডিও রেকর্ড করছি, রাখো। হুম, তাহলে স্ক্যান্ডিয়াম, ল্যান্থানাম, ইট্রিয়াম আর হচ্ছে অ্যাক্টিনিয়াম হলো। এরা পরিবর্তনশীল জারণ স্তর প্রদর্শন করে না, এরা কেবলমাত্র +3 জারণ স্তর প্রদর্শন করে। হয়ে গেল, খুব ভালো কোশ্চেন। আর যদি ডি ব্লক মৌলগুলির মধ্যে বলে, তাহলে সেখানে জিঙ্ক পড়ছে। জিঙ্ক কিন্তু সন্ধিগত মৌল না, জিঙ্ক ডি ব্লকের মধ্যে পড়ে, এরাও ডি ব্লকের মধ্যেই পড়ে। চলো নেক্সট। আচ্ছা, ভালো কোশ্চেন, এটা আসবে বেটা, আমার মনে হচ্ছে এটা আসবে। কি বলেছে? একটি কমলা রঙের ক্রোমিয়াম যৌগ, একটা কমলা রঙের ক্রোমিয়াম যৌগ, সেটা কি প্রত্যেকেই জানিস? কমলা বর্ণের ক্রোমিয়াম যৌগ হচ্ছে K2Cr2O7, কমলা বর্ণ, অরেঞ্জ। এটাই হচ্ছে আমার এ, বলে দিয়েছে। একে ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন বলতে এখানে আয়নীয় ক্লোরাইড লবণ, আয়নীয় ক্লোরাইড লবণ মানে +NaCl, +NaCl হলো। তার সঙ্গে কি দেওয়া হচ্ছে? গাঢ় H2SO4, তার সঙ্গে দেওয়া হচ্ছে গাঢ় H2SO4, ঘন H2SO4 দিয়ে একে যদি উত্তপ্ত করা হয়, একটা লালচে কমলা বর্ণের বা লালচে বাদামি বর্ণের বাষ্প নির্গত হয়, সেটা হচ্ছে এটা ক্রোমিল ক্লোরাইড। এটার কালার তোকে লালচে কমলা বলতে পারে বা লালচে বাদামি বলতে পারে, যা ইচ্ছা বলতে পারে, বাদামিও বলতে পারে, কমলা বলতে পারে। এই বাষ্প কি হয়? নির্গত হয়। এটা দিয়েই একটা কোশ্চেন হয়ে যায়, এটা দিয়েই একটা কোশ্চেন হয়। কি ঘটে? সমীকরণ সহ লেখো। পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে সোডিয়াম ক্লোরাইড ও গাঢ় H2SO4 বিক্রিয়ায় কি ঘটবে? সমীকরণ সহ লেখো। হলো লালচে বাদামি বর্ণের ক্রোমিল ক্লোরাইড, ক্রোমিল ক্লোরাইড, এটা বি, এটা বি। নেক্সট, বি কে NOH। এবার এই যে বাষ্পটা উৎপন্ন হচ্ছে, তাকে NOH দ্রবণের মধ্যে পাঠানো হবে। এই বাষ্পকে NOH দ্রবণের মধ্যে পাঠালে তৈরি হবে দ্রাব্য Na2CrO4, সোডিয়াম ক্রোমেট, যার ফলে দ্রবণের বর্ণ হলুদ হয়ে যাবে, দ্রবণের বর্ণ হলুদ হয়ে যাবে। সোডিয়াম ক্রোমেট, সোডিয়াম ক্রোমেট, এটা হচ্ছে সি, হলুদ বর্ণের যৌগ, এটা হচ্ছে সি হলো। এই তো দিয়ে দিয়েছে। ABC কে শনাক্ত করো এবং এর রাসায়নিক সমীকরণগুলো লেখো। সমীকরণ এখন লিখি, আমি টাইম নষ্ট করছি না, PDF এ আমি সমীকরণগুলো দিয়ে দেবো, তো মুখস্থ করার ব্যাপার। এক্সট্রা যেটা বলছি, এর ওপর KCl দিল, এর ওপর সরি, এর ওপর যদি আমি লেড অ্যাসিটেট দিই, এর ওপর
যদি আমি লেড অ্যাসিটেট দিই তাহলে লেড ক্রোমেটের হলুদ পিপিটি পড়ে, যেটা দেওয়া নেই। এটা ডি বলে আমি চালিয়ে দিচ্ছি, লেড ক্রোমেটের হলুদ অধক্ষেপ পড়ে। পরীক্ষার নামটা কি মনে পড়ছে স্যার? পরীক্ষার নামটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড পরীক্ষা। এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। একদম রাসায়নিক সমীকরণ সহ মুখস্থ করবি, সমতা বিধানযুক্ত সমীকরণ সহ মুখস্থ করবি। ক্রোমিল ক্লোরাইড টেস্ট, ক্রোমিল ক্লোরাইড টেস্ট। এই পরীক্ষার সাহায্যে আয়নিক ক্লোরাইড লবণ এবং K2Cr2O7 কে শনাক্ত করা হয়। কাকে শনাক্ত করা হয় না? কারা ক্রোমিল ক্লোরাইড পরীক্ষায় সাড়া দেয় না? যেমন সিলভার, এসএন, এইচজি, লেড, এদের ক্লোরাইড লবণ সমযোজী প্রকৃতির হয়। এদের ক্লোরাইড লবণ সমযোজী প্রকৃতির হয়, তাই এরা ক্রোমিল ক্লোরাইড পরীক্ষায় সাড়া দেয় না। এরা ক্রোমিল ক্লোরাইড পরীক্ষায় সাড়া দেয় না। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস করে যাবি, আর একটা জিনিস করে যাবি, আমি একটু বলে দিই তোদের। আর একটা জিনিস করে যাবি, যদিও আমি এটাকে পরে পিডিএফ এ দিয়ে দেবো, তবু যেহেতু আমার মনে পড়লো আমি এটা দিয়ে দিই। সেটা হচ্ছে এই বিক্রিয়াটি একটু করে যাবি। Cr2O7 2- প্লাস H2O2 প্লাস H প্লাস তৈরি হবে CrO5। এটা এবছর যেই মেন্সে দিয়েছে। CrO5 প্লাস H2O, CrO5 প্লাস H2O। ওকে, এখানে CrO5 যৌগ, এটা ব্লু কালার আসে, ব্লু কালারের যৌগ তৈরি হয় এবং এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 করে যাস। নেক্সট। ওহো, কি সুন্দর! জলীয় দ্রবণে কপার প্লাস আয়ন সুস্থিত নয় কেন? জলীয় দ্রবণে কপার প্লাস আয়ন সুস্থিত নয় কেন? খুব ভালো কোশ্চেন। অ্যাকচুয়ালি কপার প্লাস আয়নকে যখনই আমি জলে দ্রবীভূত করব, সঙ্গে সঙ্গে ও ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া দেখাবে। তাহলে কপার প্লাস জলে দ্রবীভূত করলে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া দেখাবে, দেখিয়ে ধাতব কপার প্লাস কপার 2+ আয়নে পরিণত হয়ে যাবে। ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া, অসমঞ্জস বিক্রিয়া, অসমঞ্জস বিক্রিয়া। অসমঞ্জস বিক্রিয়া ঘটাবে, অসমঞ্জস বিক্রিয়া ঘটিয়ে ধাতব কপার ও কপার 2+ অ্যাকুয়াসে কনভার্ট হবে। তার মানে প্লাস থেকে জিরোতে যাচ্ছে, এটা জিরো জারণ সংখ্যা, প্লাস থেকে জিরোতে যাচ্ছে বিজারিত হচ্ছে, +1 থেকে +2তে যাচ্ছে জারিত হচ্ছে। অর্থাৎ একই সঙ্গে জারণ বিজারণ দুটোই দেখাচ্ছে, অর্থাৎ ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া দেখাচ্ছে। এই জন্য জলীয় দ্রবণে কপার প্লাস আয়ন সুস্থিত নয়। কিন্তু এখানে তোকে কোশ্চেন করে দেবে, জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে কপার 2+ সুস্থিত হয় কেন? অধিক সুস্থিত হয় কেন? অধিক সুস্থিত হয় কেন? তার কারণ কপার 2+ কে যখনই জলে দ্রবীভূত করব, ওর হাইড্রেশন এনথালপির মান এতটাই বেশি হয়ে যাবে, যেটা ওর দ্বিতীয় আয়নি ভবন এনথালপির মানকে ছাড়িয়ে যাবে, যে কারণে জলীয় দ্রবণে কপার 2+ আয়ন কি হয়? অধিক সুস্থিত হয়। দিতেই পারে। নেক্সট, এটা তো এক্ষুনি করিয়ে দিলাম। CrO5 যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +6, এক্ষুনি করে দিলাম, এবং এটা কি ব্লু কালার আসে এবং কিভাবে তৈরি হয় সেটাও বলে দিয়েছি। নেক্সট, একটু ফাস্ট পড়াচ্ছি, চিন্তার কোনো কারণ নেই, এক্সপ্লানেশনটা শোন, পিডিএফ পাবি, আরো এক্সট্রা কোশ্চেন পিডিএফ এ যুক্ত হবে। ভালো কোশ্চেন। সিলভার পরমাণুর ভূমিস্তরে ডি উপকক্ষ সম্পূর্ণরূপে ভর্তি থাকলে, মানে 4D10 হলেও, এ কি আদৌ সন্ধিগত মৌল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। খুবই ভালো কোশ্চেন। আমরা জানি সন্ধিগত মৌল কাকে বলে। আমরা জানি ভূমিস্তর অবস্থায় অথবা কোনো না কোনো জারণ অবস্থাতে আংশিকভাবে ভর্তি ডি উপকক্ষ থাকলে তাদেরকে সন্ধিগত মৌল বলে, এটাই শর্ত। এবার তুই দেখ, এবার তুই দেখ এজি, এজির ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? ক্রিপ্টন 5d10, সরি 5d নয় 4d10, 4d10 5s1। তাহলে দেখতে পাচ্ছিস ভূমিস্তর অবস্থায় সিলভারের ডি উপকক্ষ সম্পূর্ণরূপে ভর্তি, সন্ধিগত মৌল তো বলা যায় না, তবুও বলছি কেন। আচ্ছা, এজি প্লাস +1 জারণ স্তরে কি দাঁড়াচ্ছে? ক্রিপ্টন 4d10, অর্থাৎ এস থেকে একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে। স্যার, ওর +1 জারণ স্তরেও তো D10 বিন্যাস,
তাহলেও ওকে সন্ধিগত মৌল বলছি কেন? আরে +1-এ পাইনি তো কি হয়েছে, +2-তে খুঁজে দেখি। +2-তে খুঁজে দেখি, আমাকে বলেছে কোনো না কোনো জারণ স্তর। আরে +1-এ পাইনি তো কি হয়েছে, 0 স্তরে পাইনি তো কি হয়েছে, +2 খুঁজে দেখি। যদি Ag2+ এর ইলেকট্রন বিন্যাস লিখিস তাহলে পাবি ক্রিপ্টন 49। তার মানে ওর +2 জারণ স্তর অবস্থাতে আংশিকভাবে ভর্তি ডি উপকক্ষ আছে, তাই সিলভার সন্ধিগত মৌল। আর কি করতে পারে? সিলভার ছাড়াও বলতে পারে কপার আর এউ সন্ধিগত মৌল। কেন? খুব ভালো কোশ্চেন। আর কি করতে পারে? তোমাকে বলতে পারে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি সন্ধিগত মৌল নয়। কেন? কেন সন্ধিগত মৌল নয়? কেন? কেন সন্ধিগত মৌল নয়? তার কারণ এদের ভূমিস্তর ও +2 উভয় অবস্থাতেই সম্পূর্ণরূপে ভর্তি ডি উপকক্ষ বর্তমান, অর্থাৎ D10 বিন্যাস বর্তমান, তাই এরা সন্ধিগত মৌল নয়, এরা ডি ব্লক মৌল, সন্ধিগত মৌল নয়। তো নেক্সট, এ সলিউশন অফ KMnO4, KMnO4 দ্রবণকে বিজারিত করলে দ্রবণের পিএইচ এর উপর নির্ভর করে, দ্রবণের পিএইচ এর উপর নির্ভর করে, দ্রবণের পিএইচ এর উপর নির্ভর করে। কখনো বর্ণহীন দ্রবণ পাওয়া যায়, কখনো বাদামি রঙের অধক্ষেপ পাওয়া যায়, আবার কখনো সবুজ রঙের দ্রবণ তৈরি হয়। সংশ্লিষ্ট বিক্রিয়াগুলির আয়নিক সমীকরণ দাও এবং পিএইচ এর সীমা উল্লেখ করো, পিএইচ এর সীমা উল্লেখ করো। ওকে, চলো এক্ষুনি দিয়ে দিচ্ছি তোমাকে। চল প্রথমে আসি অ্যাসিড মাধ্যমে। অ্যাসিড মাধ্যমে KMnO4 কিভাবে বিজারিত হয়? অ্যাসিড মাধ্যমে বলতে পিএইচ 7-এর থেকে কম, পিএইচ 7-এর থেকে কম, তার মানে অ্যাসিড মাধ্যমে কি হবে, MnO4 মাইনাস, পিএইচ এখানে 7-এর থেকে কম বলে দিলাম, MnO4 মাইনাস Mn2+ এ বিজারিত হয়ে যায়, এটা অ্যাসিড মাধ্যমে। Mn2+ এ কি হয়ে যায়, বিজারিত হয়ে যায়। এর আয়নিক ইকুয়েশন লিখলে কিভাবে লিখবো, 4টে অক্সিজেন বাঁ দিকে আছে, তাই ডান দিকে 4টে অক্সিজেন নিয়ে যেতে হবে। তো তার জন্য আমাকে ডান দিকে জল লিখলাম, 4টে অক্সিজেন, এবং তার ফলে এদিকে আসছে 8টা হাইড্রোজেন, তাই 8H+। এবার ইলেকট্রনের সমতা বিধান করতে হবে, MnO4 মাইনাস মানে Mn+7 থেকে +2, মানে আমাকে এখানে 5টা ইলেকট্রন অ্যাড করতে হবে, 5টা ইলেকট্রন অ্যাড করতে হবে, এবং Mn2+ এর কালার হচ্ছে বর্ণহীন, Mn2+ এর কালার হচ্ছে বর্ণহীন। তাহলে পিএইচ যখন 7-এর কম তখন এটা বর্ণহীন, পিএইচ 7-এর কম, সরি, <7, পিএইচ <7, 7-এর কম। এবার প্রশম মাধ্যমে যখন পিএইচ 7, যখন পিএইচ 7, তখন MnO4 মাইনাস কি হয়, MnO4 মাইনাস MnO2 তে কনভার্ট হয়ে যায়, এবং MnO2-র কালার হচ্ছে বাদামি, এর কালার বাদামি। এটাকে যদি আয়নিক সমীকরণ লিখি 4OH মাইনাস, তার মানে 4টে অক্সিজেন, 4টে অক্সিজেন, আর 4টে, আচ্ছা 6টা, 4টে অক্সিজেন, এদিকে দুটো, তাহলে এদিকে দুটো হওয়ার কথা। আচ্ছা 2H2O, হিসাব করে দেখ, 4টে হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন, 6টা অক্সিজেন, এদিকে 4টে অক্সিজেন আর এদিকে দুটো অক্সিজেন, 6টা অক্সিজেন। এবার ইলেকট্রন, এটা +7, এটা +4, মানে আমার 3টে ইলেকট্রন বাম দিকে যুক্ত করতে হবে, আয়নিক সমীকরণ শেষ। এক্ষেত্রে পিএইচ কত থাকে, 7, 7 হয়ে গেল। নেক্সট, ক্ষারীয় মাধ্যম, ক্ষারীয় মাধ্যম যখন পিএইচ 7 থেকে 14-এর মধ্যে, ক্ষারীয় মাধ্যমে কি হয়, ক্ষারীয় মাধ্যমে MnO4 মাইনাস MnO4 2 মাইনাসে কনভার্ট হয়ে যায়, MnO4 মাইনাস MnO4 2 মাইনাসে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ এর +7 আর এটার +6, মানে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলেই চলে যাবে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলেই চলে যাবে, অর্থাৎ ম্যাঙ্গানেট, সরি, পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানেট আয়নে কনভার্ট হয়, ম্যাঙ্গানেট আয়নের কালার হচ্ছে সবুজ,
এর কালার হচ্ছে সবুজ এবং এক্ষেত্রে পিএইচ গ্রেটার দেন 7, এক্ষেত্রে পিএইচ গ্রেটার দেন 7, 7-এর থেকে অনেক বেশি, 7-এর থেকে অনেক বেশি, মোটামুটি 10-এর বেশি, পিএইচ 10-এর বেশি থাকে। ওকে, তাহলে অ্যাসিড মাধ্যমে MnO4 মাইনাস Mn2 প্লাসে কনভার্ট হয় বর্ণহীন, প্রশম মাধ্যমে MnO4 মাইনাস MnO2 তে কনভার্ট হয় বাদামি বর্ণে, এবং তীব্র ক্ষারীয় মাধ্যমে MnO4 মাইনাস MnO4 2 মাইনাস অর্থাৎ পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানেটে কনভার্ট হয় এবং কালার সবুজ, পিএইচ 10-এর বেশি। চল নেক্সট। আচ্ছা, ক্রোমাইট আকরিক থেকে K2Cr2O7 প্রস্তুতির বিভিন্ন ধাপগুলি ঝটপট লিখে ফেলো। অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। রাসায়নিক সমীকরণ পিডিএফ এ পেয়ে যাবে, পিডিএফ এ দিয়ে দেবো। চলো চলো, ক্রোমাইট আকরিক, ক্রোমাইট আকরিক হচ্ছে এটা FeCr2O4, এটাই হচ্ছে তোমাদের ক্রোমাইট আকরিক। FeCr2O4 এটাই হচ্ছে তোমার ক্রোমাইট আকরিক। এটাই হচ্ছে তোমার ক্রোমাইট আকরিক। একে বিগলন করতে হবে, কি দিয়ে বিগলন করব? এআর, এআর মানে O2 এর সঙ্গে রিয়াকশন করবে, প্লাস এর সঙ্গে দেওয়া হবে সোডিয়াম কার্বনেট, দিয়ে একে কি করব? বিগলিত করব, ফিউজ করব, ফিউজড করলে কি হবে? এখান থেকে তৈরি হবে তোমার Na2CrO4 হলুদ বর্ণের সোডিয়াম ক্রোমেট, হলুদ বর্ণের সোডিয়াম ক্রোমেট তৈরি হবে। এবার একে ঘন H2SO4 এর মধ্যে দেওয়া হবে, ঘন H2SO4 এর মধ্যে দেওয়া হবে, গাঢ় H2SO4 এর মধ্যে দেওয়া হবে, দিলে তৈরি হবে দ্রাব্য Na2Cr2O7 সোডিয়াম ডাইক্রোমেট, যেটা কি হয়? দ্রাব্য হয়, যেটা কি হয়? দ্রাব্য সোডিয়াম ডাইক্রোমেট তৈরি হয়। তো সেই জন্য এর মধ্যে KCl যোগ করা হবে, KCl যোগ করলে সোডিয়ামটা পটাশিয়াম দ্বারা প্রতিস্থাপিত হবে, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট উৎপন্ন হবে, এবং পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রাব্যতা কি অত্যন্ত কম, পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রাব্যতা সোডিয়াম ডাইক্রোমেটের থেকে কম, যার জন্য আমরা এই পটাশিয়াম ডাইক্রোমেট অরেঞ্জ ক্রিস্টাল রূপে দ্রবণ থেকে অধক্ষিপ্ত হবে, অরেঞ্জ ক্রিস্টাল রূপে দ্রবণ থেকে অধক্ষিপ্ত হবে। এখানে বলেছে প্রস্তুতির বিভিন্ন ধাপগুলো উল্লেখ করে এবং রাসায়নিক সমীকরণ লেখো, পিডিএফ এ পেয়ে যাবি, বলে সময় নষ্ট করে লাভ নেই। নেক্সট, বাহ বাহ বাহ, পাইরুলুসাইড আকরিক থেকে KMnO4 প্রস্তুতির ধাপগুলো লেখো, ভালো কোশ্চেন। চলো করে দিই। স্টেপ 1, স্টেপ 1, পাইরুলুসাইড কি? MnO2, এটাই হচ্ছে পাইরুলুসাইড আকরিক। পাইরুলুসাইড আকরিক হলো, এর মধ্যে কি দেওয়া হবে? এর মধ্যে আমি শুধুমাত্র এয়ার দিয়ে একে বিগলন করতে পারি, এয়ারের সাহায্যে, বিশুদ্ধ বাতাস দিয়ে, বিশুদ্ধ বাতাস দিয়ে একে আমরা কি করতে পারি? বিগলন করতে পারি। প্লাস এয়ার মানে O2, এয়ার মানে O2 প্লাস KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং এয়ার সহযোগে মানে বাতাসের অক্সিজেন সহযোগে বিগলন করা হলো, অথবা 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 KOH যদি অক্সিজেন না দিস তাহলে তোকে অ্যাড করতে হবে বাইরে থেকে পটাশিয়াম নাইট্রেট, অ্যাড করতে হবে বাইরে থেকে পটাশিয়াম নাইট্রেট, এই সহযোগে আমরা একে কি করব? বিগলন, বিগলন করব, ফিউজিং করব, ফিউজড, বিগলন করব। বিগলন করলে কি হবে? এটা MnO4 2 মাইনাস ম্যাঙ্গানেটে কনভার্ট হয়ে যাবে, ম্যাঙ্গানেট আয়ন, ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট আয়নে কনভার্ট হয়ে যাবে। বা তুই লিখতে পারিস K2MnO4, সবুজ কালারের, সবুজ কালারের, গ্রিন কালার, সবুজ কালারের ম্যাঙ্গানেট আয়নে কি হয়ে যাবে? কনভার্ট হয়ে যাবে। হলো। এবার স্টেপ 2, এবার স্টেপ 2 তে দু রকম প্রসেস হতে পারে। এক, এই যে MnO4 2 মাইনাস আছে, একে জারণ করলি কি দিয়ে? ওজোন দিয়ে করতে পারিস, অথবা Cl2 দিয়ে করতে পারিস, অথবা CO2 সহযোগে জারণ করলে MnO4 মাইনাস, MnO4 2 মাইনাস থেকে MnO4 মাইনাস মানে KMnO4 এ কনভার্ট হয়ে যাবে, যার কালার হচ্ছে বেগুনি, বেগুনি বর্ণের KMnO4 তৈরি হয়ে যাবে, বেগুনি বর্ণের KMnO4 তৈরি হয়ে যাবে। অথবা এর যদি তড়িৎ বিশ্লেষণ করিস,
MnO4 2 মাইনাসের যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি, তড়িৎ বিশ্লেষণ করিস, তাহলে অ্যানোডে কি হবে? অ্যানোড বিক্রিয়াতে কি হবে? একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে MnO4 মাইনাস তৈরি হয়ে যাবে। এটা অ্যানোডে হবে। তাহলে ম্যাঙ্গানেট আয়নের জলীয় দ্রবণের যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে, প্লাটিনাম তড়িৎদ্বার, পিটি তড়িৎদ্বার, প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে যদি তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে অ্যানোডে এই বিক্রিয়াটি ঘটবে। MnO4 2 মাইনাস থেকে একটি ইলেকট্রন অপসারিত হবে এবং MnO4 মাইনাস তৈরি হবে, অর্থাৎ KMnO4 তৈরি হবে। রিয়াকশন পিডিএফ পেয়ে যাবে। নেক্সট, অ্যাক্টিনাইট সিরিজের শেষ মৌল কোনটি? এর ইলেকট্রন বিন্যাস ও সম্ভাব্য জারণ অবস্থার উল্লেখ করো। পেরে যাবে, এটা কিছু নেই, পেরে যাবি, পেরে যাবি। ওকে, এটা পেরে যাবি। লরেন্সিয়াম, লরেন্সিয়াম পেরে যাবে। অ্যাক্টিনাইট সিরিজের শেষ মৌল হচ্ছে লরেন্সিয়াম, পেরে যাবে। নেক্সট, হ্যাঁ, এবার হচ্ছে কালার সম্বন্ধীয়। কালার দিয়ে কিন্তু একটা ভালো কোশ্চেন তোদের কিন্তু আসতে পারে কালার দিয়ে। চল, থোরিয়াম +4, এখানে দেখ তোকে দিয়েছে থোরিয়াম। থোরিয়াম হচ্ছে অ্যাক্টিনাইড মৌল, আর ইউরেনিয়াম হচ্ছে অ্যাক্টিনাইড মৌল। কঠিন ও জলীয় দ্রবণে অ্যাক্টিনাইড এবং ল্যান্থানাইড আয়নগুলি রঙিন হয়। অ্যাক্টিনাইড ও ল্যান্থানাইড আয়নগুলি রঙিন হয়, তার কারণ এফ ট্রানজিশন, ইলেকট্রনের এফ স্থানান্তরণ, ইলেকট্রনের এফ স্থানান্তরণ। ওকে, এফ স্থানান্তরণ কখন হবে না? যখন F0 সিস্টেম আর F14 সিস্টেম হবে, তখন এফ স্থানান্তরণ হবে না, এফ ট্রানজিশন হবে না। তখন কি হবে? বর্ণহীন হবে, তখন কি হবে? বর্ণহীন হবে। ঠিক আছে, তখন কি হবে? বর্ণহীন হবে। আচ্ছা, থোরিয়াম 4+ তুই যদি ইলেকট্রন বিন্যাস দেখিস, তাহলে দেখবি রেডন 5f0, মানে এফ অরবিটালে কোনো ইলেকট্রন নেই, এফ ট্রানজিশন হবে না, তাই এ হচ্ছে কালারলেস। তুই যদি ইউরেনিয়াম 3+ ইলেকট্রন বিন্যাস দেখিস, তাহলে দেখবি রেডন 5f3, এফ অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে ভর্তি, যার ফলে এখানে এফ ট্রানজিশন হবে, এখানে এফ ট্রানজিশন হবে, তাই এর কালার কি হয়ে যাবে? রেড হয়ে যাবে, এর কালার কি হয়ে যাবে? রেড। তাহলে ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস আয়নগুলির এফ উপকক্ষে যদি অযুগ্ম, সরি, এফ উপকক্ষ যদি ইলেকট্রন দ্বারা আংশিক ভর্তি থাকে, মানে 1 থেকে 9 এর মধ্যে থাকে, এফ 1 থেকে 9 এর মধ্যে থাকে, এফ 1 থেকে 9 এর মধ্যে থাকে, তার মানে এফ ট্রানজিশন হবে, তার মানে সে কালারফুল। আর যদি F0 F14 হয়, তাহলে এফ ট্রানজিশন হবে না, তার মানে সে কালারলেস। তাহলে ল্যান্থানাইডস এর ক্ষেত্রে কি আছে আমি এখানে বলে দিই। ল্যান্থানাইডস, ল্যান্থানাইডস এর ক্ষেত্রে F0 সিস্টেম, সেটা হচ্ছে তুই বলতে পারিস ল্যান্থানাম 3+। ল্যান্থানাম 3+ হচ্ছে F0 সিস্টেম, যার জন্য ল্যান্থানাম 3+ আয়ন জলীয় দ্রবণে বর্ণহীন হয়। আর F0 সিস্টেম আর কে কে আছে? F0 সিস্টেম আছে লুটেশিয়াম 3+ আর ইটারবিয়াম 3+, এই দুটো। আচ্ছা, ইটারবিয়াম 2+ লেখার দরকার নেই, ইটারবিয়াম 2+ আসবে। আচ্ছা, ইটারবিয়াম 3+ নয়, ইটারবিয়াম 2+, 2+ দেওয়ার দরকার নেই, 3+। লুটেশিয়াম 3+, এর হচ্ছে F14 বিন্যাস, এর হচ্ছে F14 বিন্যাস, F14। লুটেশিয়াম 3+ এর কি আছে? F14, এফ উপকক্ষ সম্পূর্ণরূপে ভর্তি, এফ ট্রানজিশন হবে না, তাই এরা হচ্ছে সব কালারলেস, কালারলেস। ঠিক এরকম কোশ্চেন ডি ব্লক মৌলগুলির ক্ষেত্রেও আসবে, ঠিক এরকম কোশ্চেন ডি ব্লক মৌলগুলির ক্ষেত্রে আসবে, সন্ধিগত মৌলের আয়নের ক্ষেত্রে, সন্ধিগত মৌলের আয়নের ক্ষেত্রে তোরা জানিস সন্ধিগত মৌলের আয়নের ক্ষেত্রে কি ট্রানজিশন হয়? ডিডি ট্রানজিশন হয়, ডিডি ট্রানজিশন হয়। যদি ডিডি ট্রানজিশন হয়, তাহলে কালারফুল, কালার্ড।
আর যদি D0 এবং D10 সিস্টেম হয় তাহলে DD ট্রানজিশন হবে না, তার মানে কালারলেস। ওকে, কে কে আছে, কে কে আছে এর মধ্যে কে কে আছে? স্ক্যান্ডিয়াম 3+ লবণ, জিঙ্ক 2+ লবণ, কপার প্লাস লবণ, Ti4+ লবণ। ঠিক আছে, এদের 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 এটা আর এটা D10, এটা D0 সিস্টেম, এটাও D0 সিস্টেম। এদের যেহেতু D0 D10 DD ট্রানজিশন হবে না, তাই এই সমস্ত আয়ন বা এই সমস্ত আয়ন দ্বারা গঠিত যৌগ বর্ণহীন হবে। যেমন এখান এখান থেকে কি দেবে? ZnCl2, এখান থেকে কে দেবে? CuCl, এখান থেকে কি আসবে? TiCl4, বর্ণহীন। নেক্সট চল, কি বলেছে? ল্যান্থানাইট সংকোচনের তুলনায় অ্যাক্টিনাইট সংকোচন বেশি মাত্রায় হয় কেন? তার কারণ তোরা সবাই জানিস, ল্যান্থানাইট মৌলগুলিতে কি আছে? ল্যান্থানাইট মৌলগুলিকে 4f সারি বলা হয়, অর্থাৎ এখানে ইলেকট্রনগুলি অভ্যন্তরীণ 4f উপকক্ষে প্রবেশ করে। অ্যাক্টিনাইটের ক্ষেত্রে অভ্যন্তরীণ 5f উপকক্ষে প্রবেশ করে, এবং 5f উপকক্ষের আবরণী প্রভাব 4f উপকক্ষের তুলনায় বেশি হয়, তাই অ্যাক্টিনাইট সংকোচনের মাত্রা ল্যান্থানাইট সংকোচনের থেকে বেশি হয়। 5f উপকক্ষ 5f উপকক্ষের আবরণী প্রভাব 4f এর তুলনায় বেশি হয়, তাই অ্যাক্টিনাইট সংকোচনের মাত্রা ল্যান্থানাইট সংকোচন অপেক্ষা বেশি হয়। এটা ইম্পর্টেন্ট আছে। হলো, Ti4+ বর্ণহীন হয় কেন? এক্ষুনি বলে দিলাম। Ti4+ এর ইলেকট্রন বিন্যাস বার কর, আর্গন 3d0, মানে D0 সিস্টেম, ইলেকট্রনের DD ট্রানজিশন হবে না, তাই বর্ণহীন। বা Ti4+ না দিয়ে তোকে বলে দেবে TiCl4, মানেই Ti4+। ঠিক আছে, এইভাবে। বা CuCl, Cu2+ না দিয়ে, সরি Cu+ না দিয়ে CuCl, এইভাবে দেবে। আচ্ছা, এটা খুব ভালো কোশ্চেন। অ্যাসিড মাধ্যমে Fe2+ এর সাথে Cr2O7 2- এর বিক্রিয়া ইন অ্যাসিডিক মিডিয়াম। তো বলে দিই অ্যাসিডিক মিডিয়ামে কি হয়। অ্যাসিডিক মিডিয়ামে Cr2O7 2- নিজে বিজারিত হয়ে ক্রোমিয়াম 3+ কনভার্ট হয়ে যায়। ক্রোমিয়াম 3+ কি হয়ে যায়? কনভার্ট হয়ে যায়। তাহলে 2 ক্রোমিয়াম, এখানে 2 ক্রোমিয়াম হলো। তাহলে নিজে কি হচ্ছে? বিজারিত। অপরকে কি করবে? জারিত। তার মানে ও Fe2+ কে কি করবে? Fe3+ কি করবে? জারিত করে দেবে। Fe3+ কি করবে? জারিত করে দেবে। অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে, তাই H+, আর এদিকে H+ লিখলে তোকে এদিকে H2O লিখতে হবে। এবার তোর কাজ ব্যালেন্স করা, এবার তোর কাজ ব্যালেন্স করা। তাহলে এখানে লাগবে 6, এখানে লাগবে 14, তো এদিকে 6 মানে এদিকে 6, 14H+ মানে 7H2, ব্যালেন্স হয়ে গেল। এইভাবে করতে হবে। নেক্সট, H2O3 2- এর সঙ্গে MnO4- এর বিক্রিয়া ইন নিউট্রাল মিডিয়াম। তাহলে দেখ, MnO4- নিউট্রাল মিডিয়ামে MnO2 তে বিজারিত হয়। MnO2 তে কি হয়? বিজারিত হয় প্রশম মাধ্যমে। তাহলে নিজে বিজারিত হচ্ছে, অপরকে কি করবে? জারিত করবে। মানে H2O3 2- কে ও জারিত করবে SO4 2- আয়নে। SO4 2- আয়নে ও কি করে দেবে? এটাকে জারিত করে দেবে। কি করবে? জারিত করে দেবে। এবার প্রশম মাধ্যম মানে বাঁদিকে আমাকে জল দিতে হবে, তাহলে প্রশম মাধ্যম বোঝাবে, এবং এদিকে আসবে OH-। এবার তোরা এটাকে কি করবি? ব্যালেন্স করে নিবি। এটাকে কি করবি? ব্যালেন্স করে নিবি। আমি এটাকে ব্যালেন্স করে দিলাম না, তোরা ব্যালেন্স করে নিস। ওকে, এইভাবেই করতে হবে, এইভাবে করতে হবে। চল, ভালো কোশ্চেন, এটা তো খুবই ভালো কোশ্চেন। LeOH এর হোল3 আর LaOH এর হোল3 মধ্যে কোনটি অধিক ক্ষারীয় এবং কেন? আমরা জানি ক্ষারকীয়তার ক্রম কি হয়। LaOH এর হোল3, CeOH এর হোল3, এইভাবে চলতে চলতে LuOH এর হোল3। মানে যত আমি ল্যান্থানাম থেকে লুটেশিয়ামের দিকে যাব, হাইড্রোক্সাইডের ক্ষারকীয়তা কমে যাবে, অর্থাৎ ল্যান্থানাম হাইড্রোক্সাইডের ক্ষারকীয়তা লুটেশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারকীয়তার থেকে বেশি হয়। কেন হয়? দেখ, এদের প্রত্যেকের জারণ সংখ্যা কত? +3, +3, +3। আমরা জানি
যত আমরা ল্যান্থানাম 3+ থেকে লুটেশিয়াম 3+ দিকে যাব, ল্যান্থানাইট সংকোচনের কারণে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ লুটেশিয়াম 3+ ব্যাসার্ধ কম, La3+ ব্যাসার্ধ বেশি। এবার আমরা জানি ব্যাসার্ধ যত কম হবে, আয়নের আকার যত ছোট হবে, ফাজান্সের সূত্র অনুযায়ী সমযোজী ধর্ম তত বেশি হবে। অর্থাৎ এর মধ্যে সমযোজী ধর্ম কি বেশি? লুটেশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সমযোজী ধর্ম কি বেশি, আর এর মধ্যে সমযোজী ধর্ম কি কম? এটা কম, সমযোজী ধর্ম কম, এখানে সমযোজী ধর্ম বেশি। আর সমযোজী ধর্ম কম হওয়ার জন্য ল্যান্থানাম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে সহজেই দ্রবীভূত হয়ে অধিক মাত্রায় OH- আয়ন উৎপন্ন করবে এবং যার ফলে এর ক্ষারকীয়তা বেশি হবে। কিন্তু লুটেশিয়াম হাইড্রোক্সাইডের সমযোজী চরিত্র বেশি হওয়ার জন্য ও জলে দ্রবীভূত হতে চাইবে না, খুব সামান্য পরিমাণে দ্রবণে OH- আয়ন উৎপন্ন হবে, যার ফলে ওর ক্ষারকীয়তাও কি কম। তাহলে এর ক্ষারকীয়তা বেশি, ওর ক্ষারকীয়তা কম। হয়ে গেল। ইউরোপিয়াম 2+ এবং সিরিয়াম 2+ এর তুলনায় কোনটি অধিকতর সুস্থিত? বা এইভাবে করতে পারে, সিরিয়াম আর ইউরোপিয়ামের মধ্যে K+2 জারণ স্তর দেখায়। কে দেখায়? ইউরোপিয়াম +2 জারণ স্তর দেখায়। কেন? আমি এখানে লিখে দিচ্ছি, ইউরোপিয়াম +2 জারণ স্তর দেখায়। এর ইলেকট্রন বিন্যাস করলে তো দাঁড়ায় জেনন, তারপরে 4f7। আচ্ছা, আগে ইউরোপিয়ামে লিখে দিই, তারপরে ইউরোপিয়াম 2+ লিখবো। 4f7 আর হচ্ছে 6s2। এটা হচ্ছে ইউরোপিয়ামের ইলেকট্রন বিন্যাস। ইউরোপিয়াম যখনই দুটো ইলেকট্রন ছেড়ে দেবে তাহলে ওর ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় জেনন 4f7। 6s থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দিলেই ও +2 জারণ স্তরে মুভ করবে। তাহলে F7 হাফ ফিল্ড অরবিটাল, আর হাফ ফিল্ড অরবিটালের স্টেবিলিটি কি হয়? অত্যন্ত বেশি হয়। তাই ইউরোপিয়াম সহজেই দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ইউরোপিয়াম 2+ কনভার্ট হয়ে যাবে, কারণ এখানে অর্থপূর্ণ উপকক্ষ উপস্থিত আছে। তাই জন্য ইউরোপিয়াম 2+ এর স্টেবিলিটি বেশি হবে, অর্থাৎ ইউরোপিয়াম +2 জারণ স্তর প্রদর্শন করবে। সিরিয়ামের ক্ষেত্রে কি হয়? সিরিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো, জেনন 4f5d1 6s2, তাহলে 54 56 57 একে 58। দেখো, এই হচ্ছে সিরিয়াম। তুমি যদি সিরিয়াম 2+ বানাও তাহলে কি হবে? জেনন 4f1, অর্থাৎ 4f1 5d1, 4f1 5d1। তাহলে দেখো, না f অরবিটাল হাফ ফিল্ড না d অরবিটাল হাফ ফিল্ড, তাই সিরিয়াম 2+ কনভার্ট হবে না। কিন্তু সিরিয়াম যদি 4টে ইলেকট্রন ছেড়ে দেয়, সিরিয়াম 4+ এর ইলেকট্রন কি হবে? জেনন 4f0, জেনন 4f0। অর্থাৎ সিরিয়াম 4+ আয়ন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস জেননের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাই সিরিয়াম 4টে ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে +4 অক্সিডেশন স্টেটে চলে যাবে। তাই সিরিয়াম +4 জারণ স্তর প্রদর্শন করে, কিন্তু ইউরোপিয়াম +2 জারণ স্তর প্রদর্শন করে। এখানে বলেছে 3D ব্লকের কোন M2+ আয়নের পরাচুম্বকত্বের মান সর্বাধিক? সেটা হচ্ছে ক্রোমিয়াম Mn2+ হবে, Mn2+ হবে। কোন M2+? M2+ বলতে এখানে Mn2+ এর চুম্বক ধর্ম সব থেকে বেশি হবে 3D সারির মৌলগুলির মধ্যে। KMnO4 কে কালো কাঁচের বোতলে কালো বর্ণের কাঁচের বোতলে রাখা হয় কেন? KMnO4 কে কালো বর্ণের কাঁচের বোতলে রাখা হয় কেন? কেন রাখা হয়? তার কারণ এটা দেখাই যাবে না। তার কারণ KMnO4 তাপ ও আলোর প্রভাবে ধীরে ধীরে বিয়োজিত হয়ে K2MnO4 MnO2 প্লাস O2 এতে কনভার্ট হয়ে যাবে, তাহলে আলো ও তাপের প্রভাবে ধীরে ধীরে KMnO4 K2MnO4 MnO2 এবং O2 তে বিয়োজিত হয়ে যাবে। তাই KMnO4 কে কালো বর্ণের বোতলে রাখা হয়, যাতে ও আলোর সংস্পর্শে না আসে। তাপের প্রভাবে দ্রুত বিয়োজন হবে, আলোর প্রভাবে খুব ধীরে ধীরে KMnO4 এর বিয়োজন ঘটবে। নেক্সট,
আম্লিক মাধ্যমে অক্সালিক অ্যাসিডের সঙ্গে KMNO4 এর বিক্রিয়া কি হবে? অত্যন্ত ইম্পর্টেন্ট। MnO4 মাইনাস, আমি এক্ষুনি বললাম MnO4 মাইনাস অ্যাসিড মাধ্যমে নিজে Mn2 প্লাসে বিজারিত হবে, নিজে Mn2 প্লাসে অপরকে জারিত করবে, অর্থাৎ ও অক্সালেট আয়ন C2O4 2 মাইনাসকে জারিত করে CO2 তে কনভার্ট করবে, আর H প্লাসের জন্য এদিকে হবে H2O। এবার তোমার কাজ ব্যালেন্স করে নেওয়া, এটা 2 আসবে, এটা 5 আসবে, এটা 16 আসবে। আসলে এখানে 2 এর জন্য এখানে 2, 5, তো এখানে 10 CO2 লাগবে। 10 CO2 প্লাস এখানে লাগবে 8 H2O, ব্যালেন্স হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট, করে যাস পরীক্ষায় আসবে। নেক্সট, এবার চলে আসি জটিল যৌগ। আরো কোশ্চেন অ্যাড হবে, পিডিএফ এ পাবি। চল, জটিল যৌগের মধ্যে প্রথম প্রশ্নটা না আমার খুব মনে হচ্ছে পরীক্ষায় চলে আসবে, মনে হচ্ছে। সেটা কি? আর্দ্র কপার সালফেটের কেলাস নীল বর্ণের হয়, অথচ অ্যানহাইড্রাস কপার সালফেট সাদা বর্ণের হয় কেন? পরীক্ষায় চলে আসবে, খুব ইম্পর্টেন্ট। লেখাটা তোরা পেয়ে যাবি। দেখ, বোঝ। আর্দ্র কপার সালফেট মানে জটিল যৌগের বর্ণ। আর্দ্র কপার সালফেট বলতে কপার সালফেট ডট 5H2O। এটা এক্স্যাক্টলি কিভাবে এক্সিস্ট করে? এইভাবে এক্সিস্ট করে। CuO, H2O4, SO4 ডট H2O, এইভাবে এই কপার সালফেট ডট 5H2O এইভাবে কিন্তু এক্সিস্ট করে। তাহলে দেখ, এখানে কপারের অক্সিডেশন স্টেট +2, কপার +2 মানে তো 3D9 বিন্যাস। এখানে কি আছে? 4টে ওয়াটার লিগ্যান্ড আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে 4টে ওয়াটার আছে, 4টে ওয়াটার লিগ্যান্ড। এই 4টে ওয়াটার লিগ্যান্ড কপারের 3D অরবিটালের ক্রিস্টাল ফিল্ড বিভাজন ঘটাবে। এখানে ডি অরবিটালের ক্রিস্টাল ফিল্ড বিভাজন ঘটবে, এবং ডি অরবিটাল কি? আংশিকভাবে ভর্তি। ডি অরবিটাল কি? ইলেকট্রন দ্বারা আংশিকভাবে ভর্তি। অর্থাৎ অর্থাৎ ও রেড অরেঞ্জ দৃশ্যমান অঞ্চল থেকে রেড অরেঞ্জ বর্ণের আলো শোষণের মাধ্যমে ইলেকট্রনের ডিডি ট্রানজিশন ঘটাবে। তাহলে কি বললাম? লিগ্যান্ডের উপস্থিতিতে কপারের ডি অরবিটাল দুটি শক্তি স্তরে বিভাজিত হয়ে যাবে, বিভাজিত হয়ে যাবে। T2G আর EG দুটি শক্তি স্তরে বিভাজিত হয়ে যাবে, এবং ডিতে 9টা ইলেকট্রন আছে, তার মানে এখানে ইলেকট্রনের ডিডি ট্রানজিশন ঘটবে। অ্যাকচুয়ালি ইলেকট্রন দৃশ্যমান অঞ্চল থেকে অরেঞ্জ রেড বর্ণের আলো শোষণ করবে, এবং তার ফলে ওর পরিপূরক বর্ণ ও নীল বর্ণ প্রদর্শন করবে। দৃশ্যমান অঞ্চল থেকে অরেঞ্জ রেড বর্ণের আলো শোষণের মাধ্যমে ইলেকট্রনের ডিডি স্থানান্তরণ ঘটাবে, অর্থাৎ ইজি থেকে T2G তে স্থানান্তরিত হবে, এবং এর ফলে ওর পরিপূরক বর্ণ নীল বর্ণ কি হবে? প্রদর্শন করবে, তাই এর কালার নীল। এবার অ্যানহাইড্রাস কপার সালফেট মানে CuSO4, এখানে আর কোনো জল নেই, অনার্দ্র কপার সালফেট, সিম্পল একটা আয়নীয় যৌগ। যেহেতু এখানে লিগ্যান্ড জল অনুপস্থিত, তাই এখানে ক্রিস্টাল ফিল্ড বিভাজন ঘটবে না, ডিডি ট্রানজিশন হবে না, তাই এর কালার সাদা। খুব ভালো কোশ্চেন। নেক্সট, আর একটা ভালো কোশ্চেন, ভালো করে পড়। একটি জটিল যৌগের আণবিক সংকেত PtCl4 2KCl, ভার্নারের স্ববর্গীয় তত্ত্ব থেকে কোশ্চেন দিচ্ছে। সংযুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ, ভার্নারের স্ববর্গীয় তত্ত্বের অ্যাপ্লিকেশন থেকে কোশ্চেন আসবে। তড়িৎ পরিবাহিতার পরীক্ষা থেকে জানা যায় যৌগটার প্রতিটি অণু থেকে 3টি আয়নের সৃষ্টি হয়েছে। ভালো করে খেয়াল কর, প্রতি অণু যৌগ থেকে বিয়োজিত হয়ে 3টি আয়নের সৃষ্টি হয়েছে। তো 3টি আয়ন হয়েছে মানেই তুই মাথায় রাখবি, একটা তো থার্ড ব্র্যাকেট দিয়ে আসবে, দাঁড়া এটা বড় করে আঁকি। একটা তো থার্ড ব্র্যাকেট দিয়ে আসবে,
আর দুটো থাকবে কাউন্টার আয়নের জন্য, আর দুটো থাকবে কাউন্টার আয়নের জন্য। তো থার্ড ব্র্যাকেট দিয়ে একটা আসবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে কে থাকবে? প্লাটিনাম, সেন্ট্রাল মেটাল, প্লাটিনাম। হলো। এবার থার্ড ব্র্যাকেটের বাইরে দুটো কি আয়ন থাকতে পারে? হয় থার্ড ব্র্যাকেটের বাইরে দুটো কে প্লাস আয়ন থাকবে, অথবা থার্ড ব্র্যাকেটের বাইরে দুটো সিএল মাইনাস আয়ন থাকবে। কারণ আমার তিনটে আয়ন উৎপন্ন হবে, তো তিনটে আয়নের মধ্যে একটা আয়ন থার্ড ব্র্যাকেট দিয়ে আসবে, একটা আয়ন আমার থার্ড ব্র্যাকেট দিয়ে আসবে, একটা আয়ন থার্ড ব্র্যাকেট দিয়ে আসবে। আর দুটো আয়ন হয় সিএল মাইনাস হবে, অথবা দুটো আয়ন কে প্লাস হবে, কে হবে। অর্থাৎ থার্ড ব্র্যাকেটের বাইরে দুটো সিএল থাকবে, না থার্ড ব্র্যাকেটের বাইরে দুটো কে থাকবে, সেটাই হচ্ছে প্রশ্ন, কে থাকবে। এরপরেই দিয়ে দিয়েছে সেই বোম্বাস্ত যে AgNO3 দ্রবণের সঙ্গে যৌগটি কোনো অদক্ষেপ উৎপন্ন করে না। AgNO3 বিক্রিয়া করে সাধারণত AgCl এর অদক্ষেপ ফেলবে, AgCl এর অদক্ষেপ ফেলবে, কিন্তু এখানে AgCl এর অদক্ষেপ উৎপন্ন হচ্ছে না। তাহলে AgCl এর অদক্ষেপ উৎপন্ন হচ্ছে না মানে Cl মাইনাস কাউন্টার আয়ন হবে না, Cl মাইনাস থার্ড ব্র্যাকেটের বাইরে যাবে না, Cl মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। যদি Cl মাইনাস থার্ড ব্র্যাকেটের বাইরে থাকতো তবে AgCl এর অদক্ষেপ পড়তো, AgCl এর অদক্ষেপ পড়ছে না, তার মানে এখানে Cl মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। কটা Cl আছে? কটা Cl আছে? চারটে Cl, আর এদিকে দুটো Cl, তাহলে PtCl6 হলো। তাহলে Cl যেহেতু থার্ড ব্র্যাকেটের বাইরে থাকবে না, তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে কে থাকবে? পটাশিয়াম। কটা পটাশিয়াম আছে? 2k, K2। এটাই হচ্ছে তোর জটিল যৌগটির গঠন সংকেত, এটাই হচ্ছে তোর জটিল যৌগটির গঠন সংকেত। দেখ, এটাকে তুই যদি বিয়োজিত করিস 2k প্লাস প্লাস কি পাবি? PtCl6 2 মাইনাস, PtCl6 2 মাইনাস। দেখ, তিনটে আয়ন তৈরি হচ্ছে, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, একটা 2k প্লাস। হলো। এইভাবে, অর্থাৎ আমার যৌগটা হচ্ছে এটা। এর IUPAC নাম চেয়েছে, IUPAC নাম তোরা ঝট পড়ে লিখে দিতে পারবি, হেক্সাক্লোরিডো, হেক্সাক্লোরিডো প্লাটিনেট, হেক্সাক্লোরিডো প্লাটিনেট 4, সরি একটু ভুল হয়েছে, আগে পটাশিয়ামের নাম লিখতে হবে, পটাশিয়াম, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে নাম হবে হেক্সাক্লোরিডো, হেক্সাক্লোরিডো। পিটিটাকে লিখবো প্লাটিনেট, প্লাটিনেট লাস্টে 8 যুক্ত হবে কারণ এটা একটা অ্যানায়নিক কমপ্লেক্স, প্লাটিনেট 4, প্লাটিনেট 4 হয়ে গেল 4, কারণ প্লাটিনামের জারণ সংখ্যা +4 আসবে। নেক্সট IUPAC নাম তোরা পেরে যাবি, আমি IUPAC নাম নিয়ে বেশি কিছু সময় নষ্ট করতে চাইছি না, IUPAC নাম তোরা পেরে যাবে, এইটুকুনি ভরসা তোদের উপর আছে। চল নেক্সট, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কাকে বলে? অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কি? অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হচ্ছে এদের দেখতে বাইডেন্টেড লিগ্যান্ডের মতো, কিন্তু কাজকর্ম মোনোডেন্টেড লিগ্যান্ডের মতো। মানে দুটো দাতা পরমাণু আছে, কিন্তু যখন জটিল যৌগ গঠন করবে তখন দুটো দাতা পরমাণুর মধ্যে যে কোনো একটি দাতা পরমাণু ব্যবহার করবে, তারাই হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। কারা কারা আছে সবাই জানিস, আমি না উদাহরণটা বলে দিচ্ছি। CN মাইনাস সায়ানাইড, সায়ানাইড কখন হবে? যখন কার্বন প্রান্ত থেকে যুক্ত হবে। যখন নাইট্রোজেন প্রান্ত থেকে যুক্ত হবে তখন আইসোসায়ানাইড, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। দুটো দাতা পরমাণু আছে কিন্তু একবারে একটাই দাতা পরমাণু ব্যবহার করে। তারপরে SCN মাইনাস থায়োসায়ানেটো, থায়োসায়ানেটো S, SCN মাইনাস থায়োসায়ানেটো N, তারপরে NO2 মাইনাস নাইট্রিটো N, অথবা NO2 মাইনাস মানে ONO মাইনাস নাইট্রিটো O। এই তিনটেই আছে আমাদের অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। নেক্সট, বাহ ভালো কোশ্চেন, বর্ণের কোশ্চেন একটা থাকবে। CuNH3 হোল 4 2+ আয়নটি রঙিন, কিন্তু CuCN হোল 4 3- আয়নটি বর্ণহীন, কেন? ব্যাখ্যা করো। পুরো কোশ্চেনটা লুকিয়ে আছে জারণ সংখ্যার উপর। CuNH3 হোল 4 2+, জারণ সংখ্যা বার কর, এখানে কপারের জারণ সংখ্যা +2। এবার তুই কাজ করবি, কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস বার কর। সেটা কি হবে? আর্গন 3d9, ডি উপকক্ষ আংশিকভাবে ভর্তি, ডি উপকক্ষ আংশিকভাবে ভর্তি মানে ডিডি ট্রানজিশন হবে, অর্থাৎ ও কালার্ড হবে, রঙিন হবে, রঙিন হবে, কালার্ড হবে। এবার তুই চলে আয়,
CuCN হোল 4 3 মাইনাস, অক্সিডেশন নাম্বার বার কর, এখানে কপার +1 অক্সিডেশন স্টেটে আছে, তাহলে কপার প্লাসের ইলেকট্রন বার করলে আর্গন 3d10, ডি উপকক্ষ সম্পূর্ণরূপে ভর্তি, তার মানে ডিডি ট্রানজিশনের কোনো সুযোগ নেই, তাই দেয়ার বর্ণহীন। হয়ে গেল, সোজা। চলো নেক্সট। বাহ বাহ বাহ, PtNH3 হোল 2 Cl2 জ্যামিতিক সমবায়বের গঠন সংকেত লেখো। PtNH3 হোল 2 Cl2, এটা কার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? এটা হচ্ছে Ma2B2, Ma2B2 এবং কোঅর্ডিনেশন নাম্বার 4। কোঅর্ডিনেশন নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার 4 এ দু ধরনের জ্যামিতিক আকৃতি পাওয়া যায়, টেট্রাহেড্রাল এবং সমতলিক বর্গাকার। এবং আমরা জানি টেট্রাহেড্রাল আলোকীয় সমবায়বতা প্রদর্শন করলেও জ্যামিতিক সমবায়বতা টেট্রাহেড্রাল প্রদর্শন করে না। তার মানে CN4 মানে জ্যামিতিক সমবায়বতা দেখাচ্ছে মানে সমতলিক বর্গাকার। এবং জ্যামিতিক সমবায়বতা সাধারণত দু রকম হয়, একটা সিস, একটা ট্রান্স। তো আমাকে সেটাই আঁকতে হবে। চলো, সমতলিক বর্গাকার প্লাটিনাম। এবার দুটো অ্যামিন আর দুটো ক্লোরিডো আছে, তো আমি কি করছি, দুটো সেম টাইপ অফ লিগ্যান্ডের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখছি। দেখ, দুটো সেম টাইপ অফ লিগ্যান্ড, দেখ দুটো NH3 এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার দুটো Cl এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। যখন সেম টাইপ অফ লিগ্যান্ডের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, দ্যাট ইজ সিস আইসোমার। হয়ে গেল। এবার কি করছি, নিচের NH3 আর Cl কে সেম রাখছি, ওপরের NH3 আর Cl কে এক্সচেঞ্জ করছি, Cl NH3। এখানে দেখ দুটো সেম টাইপ অফ লিগ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল 180, এই যে অ্যাঙ্গেল 180, অ্যাঙ্গেল 180 হলে, বন্ড অ্যাঙ্গেল 180 হলে ট্রান্স আইসোমার, ট্রান্স আইসোমার, খতম। নেক্সট নেক্সট CrOX হোল 3 আয়নের আলোকীয় সমবায়ব দুটির গঠন সংকেত লেখো। এখানে এটাও দিতে পারে, এটা না দিয়ে এটা দিতে পারে, এটা যদি না দেয় তাহলে এটা অবশ্যই দেবে, কোবাল্ট En হোল 3 3+। একই কোশ্চেন, আয়নের আলোকীয় সমবায়ব দুটির গঠন সংকেত লেখো। তো চল, এখানে প্রথমে আমরা দেখি আমাকে কি দিয়েছে, CrOX হোল 3 3- হলো। এর কোঅর্ডিনেশন নাম্বার বার করি, কোঅর্ডিনেশন নাম্বার CN। অক্সালেটো আয়ন, অক্সালেটো আয়ন হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, তাহলে বাইডেন্টেড লিগ্যান্ড মানে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, 3 × 2 6, কারণ অক্সালেটো আয়ন তিনটে আছে, বাইডেন্টেড লিগ্যান্ড হয়, নাম্বার অফ ডেন্টিসিটি 2, তাহলে 3 2 6, কোঅর্ডিনেশন সংখ্যা 3 2 6, এইভাবে বার করে। কোঅর্ডিনেশন সংখ্যা বার করে কি করে, কোঅর্ডিনেশন সংখ্যা বার করে নাম্বার অফ লিগ্যান্ডস ইনটু দেয়ার ডেন্টিসিটি, ইনটু দেয়ার ডেন্টিসিটি। বাইডেন্টেড লিগ্যান্ড বলে ডেন্টিসিটি 2, নাম্বার অফ লিগ্যান্ড 3, তাই 3 × 2 6। এবং অক্সালেটো আয়ন একটা বাইডেন্টেড লিগ্যান্ড। আলোকীয় সমবায় প্রদর্শনের জেনারেল শর্ত কি? জেনারেল শর্ত হচ্ছে, প্রথম কথা কোঅর্ডিনেশন নাম্বার 6 হতে হবে, দ্বিতীয় কথা বাইডেন্টেড বা পলিডেন্টেড লিগ্যান্ডের উপস্থিতি থাকতে হবে। তো এখানে বাইডেন্টেড লিগ্যান্ড আছে, কোঅর্ডিনেশন নাম্বার 6, তার মানে আলোকীয় সমবায়বতা প্রদর্শন করবে। তো আমাকে গঠন সংকেত চেয়েছে, চলো লিখ করে দিই। কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে অষ্টতলকীয় জটিল যৌগ, এই ক্রোমিয়াম। বাইডেন্টেড লিগ্যান্ড মানে একই সঙ্গে দুটো পজিশন দখল করবে, একই সঙ্গে দুটো পজিশন অকুপাই করবে, এই OX, এই একটা পজিশন, এই একটা পজিশন, OX, এই একটা পজিশন, এই একটা পজিশন, এই OX, এই এই একটা হচ্ছে 3- হলো। আর একটা কি হতে পারে, আর একটা কি হতে পারে, দেখ আর একটা কি হতে পারে, আর একটা কি হতে পারে, এর মিরর ইমেজ নেবো, এর মিরর ইমেজ নেবো, তাহলে আর একটা পেয়ে যাবো। তাহলে এর মিরর ইমেজ তুই যদি নিস, তাহলে অক্সালেট এখানে থাকবে, মিরর ইমেজ নিচ্ছি, এইটা এইদিকে আসবে, আর এ পাশেরটা এইদিকে চলে যাবে। যদি এর মিরর ইমেজ নিই, তাহলে এই আসে, ব্যাস। এই দুটো আলোকীয় সমবায় পাওয়া যাবে, এবং এটা একে অপরের, 1 যদি একে বলি, 2 যদি একে বলি, 1 আর 2 পরস্পরের
উপরিপাতযোগ্য নয় দর্পণ প্রতিবিম্ব, উপরিপাতযোগ্য নয় দর্পণ প্রতিবিম্ব, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। এই দুটি আলোকীয় সমবায় পাওয়া যাবে, এটাই তার গঠন সংকেত। মনে রাখবি এই থার্ড ব্র্যাকেট দিয়ে অতি অবশ্যই তোকে 3 - লিখতে হবে। যদি থার্ড ব্র্যাকেট দিয়ে 3 - না লিখিস 0 দিয়ে দেবে। এবার এদের মধ্যে একটাকে তুই ডেক্সট্রো বলতে পারিস, ডি আইসোমার, আর একটাকে এল আইসোমার বলতে পারিস। কেউ যদি এটাকে ডি বলে সে এটাকে এল বলবে। হয়ে গেল। চলো, টেট্রাহেড্রাল ক্রিস্টাল ফিল্ডের বিভাজন শক্তি অক্টাহেড্রাল ক্রিস্টাল ফিল্ডের তুলনায় কম হওয়ার কারণ কি? টেট্রাহেড্রাল মানে ML4 কমপ্লেক্স, এটা হচ্ছে টেট্রাহেড্রাল। আর অক্টাহেড্রাল মানে ML6, অক্টাহেড্রাল, কোঅর্ডিনেশন নাম্বার 6। তো দেখতেই পাচ্ছ টেট্রাহেড্রালে 4টে লিগ্যান্ড আছে, অক্টাহেড্রালে 6টা লিগ্যান্ড আছে। তো লিগ্যান্ডের সংখ্যা বেশি হওয়ার জন্য অক্টাহেড্রাল কমপ্লেক্সে ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি বেশি হয়, লিগ্যান্ডের সংখ্যা কম হওয়ার জন্য টেট্রাহেড্রাল যৌগে ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি কি হয়? কম হয়। মানে SCFSC কম হয় তার কারণ 4টে লিগ্যান্ড, SCFSC বেশি হয় কারণ এখানে 6টা লিগ্যান্ড, লিগ্যান্ডের সংখ্যার জন্য। নেক্সট, ইএএন সূত্রের সাহায্যে জটিল যৌগের জারণ ও বিজারণ ধর্মের কি ধারণা পাওয়া যায়? খুব ভালো একটা কোশ্চেন। প্রথমে দেখি ইএএন, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার সিডুইক তত্ত্ব। সিডুইক তত্ত্ব কি বলছে? জটিল যৌগ গঠনের সময় সেন্ট্রাল মেটাল আয়নের কার্যকারী পারমাণবিক সংখ্যা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্কের সমান হয় এবং এর ফলে জটিল যৌগ সুস্থিত হয় বা স্টেবিলিটি বৃদ্ধি পায়। এটাই হচ্ছে সিডুইক তত্ত্ব। তো ইএএন, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, কার্যকরী পরমাণু ক্রমাঙ্ক কি করে বার করে? বার করার নিয়ম হচ্ছে ধাতুর পরমাণু ক্রমাঙ্ক, ধাতু বলতে এখানে কেন্দ্রীয় ধাতু, মাইনাস ওই কেন্দ্রীয় ধাতুর জারণ সংখ্যা, ওই কেন্দ্রীয় ধাতুর জারণ সংখ্যা প্লাস 2 ইন্টু কোঅর্ডিনেশন সংখ্যা। সিএন মানে কোঅর্ডিনেশন সংখ্যা, 2 ইন্টু কোঅর্ডিনেশন সংখ্যা। তো দেখা যাক ইএন সূত্রের সাহায্যে সিডিউক কি বলছে, যে জটিল যৌগ গঠনের সময় কেন্দ্রীয় ধাতব আয়নের কার্যকরী পারমাণবিক সংখ্যা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্কের সমান হয় এবং যার জন্য জটিল যৌগের সুস্থিতি বৃদ্ধি পায়। তো চলো আমি এখানে নিচ্ছি FeCN6 3- ফেরিস আয়নাইড আয়ন। তো এর ক্ষেত্রে আমি যদি ইএন বার করতে চাই, কেন্দ্রীয় ধাতুর পরমাণু ক্রমাঙ্ক, কেন্দ্রীয় ধাতু এখানে আয়রন, তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 26। তারপরে সিএন, এখানে ধাতুর জারণ সংখ্যা বার করবি +3, তাহলে -3 +2 ইন্টু কোঅর্ডিনেশন সংখ্যা কত? আয়রনের সঙ্গে 6টা সিএন মাইনাস যুক্ত আছে, তাহলে এখানে কোঅর্ডিনেশন সংখ্যা 6। হিসাব কর, 23 আর 12 35। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কি আছে? ক্রিপ্টন, যার পরমাণু ক্রমাঙ্ক 36, যার পরমাণু ক্রমাঙ্ক 36। কিন্তু এখানে আয়রনের কার্যকরী পারমাণবিক সংখ্যা হয়েছে 35, 36 হয়নি। তাহলে তাহলে আয়রন কি চাইবে? 35 থেকে 36-এ চলে যেতে চাইবে। আয়রন কি চাইবে? 35 থেকে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু 36 লাভ করতে চাইবে, পরমাণু ক্রমাঙ্ক 36 লাভ করতে চাইবে। তার জন্য ওকে কি করতে হবে? তার জন্য ওকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তার জন্য ওকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। অর্থাৎ ফেরিস আয়নাইড আয়ন যখনই একটা ইলেকট্রন গ্রহণ করবে, নিজে কি হবে? বিজারিত। অপরকে কি করবে? জারিত। অপরকে জারিত করবে মানে এর জারণ ধর্ম প্রদর্শন করবে। হয়ে গেল, ইএন সূত্রের সাহায্যে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম। নেক্সট, এবার বিজারণ ধর্মে হয়। Ni H2 En 2+। এর ক্ষেত্রে ইএন বার করি নিকেলের, নিকেলের ইএন বার করি। নিকেলের পরমাণু ক্রমাঙ্ক বার করবি, দেখবি +2 আসবে। নিকেলের পরমাণু ক্রমাঙ্ক বার করবি, আসবে +2। তো নিকেলের পরমাণু ক্রমাঙ্ক কত? 28 -2 প্লাস এখানে কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে?
দেখ 2 একে 2 আর ইএন এর জন্য 2 দুগুণে 4, কারণ ইএন তো বাইডেন্টেড লিগ্যান্ড, তাই 2 দুগুণে 4 আর 2 6, তাহলে 2 ইন্টু 6, এখানে কোঅর্ডিনেশন সংখ্যা 6, তাহলে 28 প্লাস 12 মানে হচ্ছে 40 মাইনাস 2 মানে আমার হচ্ছে 38। তাহলে এও কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্ক লাভ করেনি। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্ক 36। তাহলে 38 থেকে যদি 36 হতে হয়, তাহলে ওকে দুটো ইলেকট্রন বর্জন করতে হবে। 38 থেকে 36 হতে গেলে ওকে দুটো ইলেকট্রন বর্জন করতে হবে, মানে এ নিজে কি হবে, জারিত হবে, ইলেকট্রন বর্জন করছে, নিজে কি হবে জারিত, অপরকে কি করবে বিজারিত, অর্থাৎ ও বিজারণ ধর্ম প্রদর্শন করবে, বিজারণ ধর্ম প্রদর্শন করবে। তাহলে এইভাবে ইএন সূত্রের সাহায্যে জারণ ধর্ম ও বিজারণ ধর্মের ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কি করে বার করতে হয় তার তো সূত্র দিয়ে দিয়েছি, তোরা এই তিনটে করে দিস, এমন কিচ্ছু ব্যাপার নয়। সূত্রটা তো বলে দিলাম, এই তো সূত্র, আবার লিখছি কেন, এই তো সূত্র, এই তো সূত্র, ইএন বার করার সূত্র, ইএন বার করার সূত্র, এই যে ইএন বার করার সূত্র দিয়েই দিয়েছি, আর বার করার বলার দরকার নেই, বেড়ে যাবি, পেরে যাবি। আচ্ছা, এখানে শুধু একটু বলে দিই, প্লাটিনামের পরমাণু ক্রমাঙ্ক 78, এটা করার সময় লাগবে, প্লাটিনামের পরমাণু ক্রমাঙ্ক 78, এটা পেরে যাবি, আমি এক্ষুনি দেখিয়ে দিলাম। চলো নেক্সট, ও বাহ, CONH3 হোল 6 3+ একটা ইনার অরবিটাল কমপ্লেক্স, NiNH3 হোল 6 2+ একটি আউটার অরবিটাল কমপ্লেক্স। একদম মানে কি বলবো, কমন কোশ্চেন যাকে বলে। কিভাবে ব্যাখ্যা করব দেখ, এখানে কোবাল্টের জারণ সংখ্যা +3 হবে, তাহলে কোবাল্ট 3+, তাহলে কোবাল্ট 3+ এর ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, আর্গন 3d6, আর্গন 3d6 এক্সাইটেড স্টেটে কি আসবে, সরি গ্রাউন্ড স্টেটে আগে বার করতে হবে, গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে 3d, 1 2 3 4 5, তারপরে হচ্ছে 4s, তারপরে হচ্ছে 4p, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেটে। এবার এখানে 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 কোঅর্ডিনেশন নাম্বার কত, 6, কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে দু ধরনের সংকরায়ন দশা তৈরি হতে পারে, একটা হচ্ছে sp3d2 হতে পারে, আর একটা d2sp3 হতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা সংকরায়ন দশা হবে। এবার কি হবে, NH3 একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই এক্সাইটেড স্টেটে কি হবে, NH3 যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এক্সাইটেড স্টেটে কি হবে, এখানে 6টা ইলেকট্রন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা ইলেকট্রন এক্সাইটেড স্টেটে কি হবে, অযুগ্ম ইলেকট্রনের যুগ্মকরণ ঘটবে, 1 2 3 4 5, এই যে ইলেকট্রনটা এইদিকে আসবে, এসে যুগ্মকরণ হবে, এই ইলেকট্রনটা এইদিকে আসবে, যুগ্মকরণ হবে, এটা এদিকে গেল, এটা এদিকে গেল, গিয়ে যুগ্মকরণ হয়ে দুটো ডি অরবিটাল ফাঁকা করে দিল ফর হাইব্রিডাইজেশন, এই দুটো ডি অরবিটাল ফাঁকা করলো, এদিকে 4s 4p, এই যে ফাঁকা অরবিটাল গুলো আছে এইগুলো হাইব্রিডাইজড হবে এবং বন্ডিং এর জন্য ইউজ হবে। 6টা NH3, ফাঁকা অরবিটাল গুলো হাইব্রিডাইজড হবে এবং বন্ডিং এর জন্য ইউজ হবে। তাহলে কি কি অরবিটাল বন্ডিং এর জন্য ইউজ হলো, এক এই একটা দুটো ডি, একটা এস, 3টে পি, তাহলে সংকরায়ন দশা কি দাঁড়ালো, সংকরায়ন দশা দাঁড়ালো, সংকরায়ন দশায় দাঁড়ালো d2sp3, d2sp3। এবার এ কেন ইনার অরবিটাল কমপ্লেক্স, কারণ ভেতরে 3d অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করছে, দেখ ডিটা আগে আছে, ডিটা আগে আছে মানে ভেতরে 3d অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করছে, যেহেতু ভেতরে ডি অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করছে তাই ইনার অরবিটাল, তাই ইনার অরবিটাল। NiNH3 হোল 6 এর ক্ষেত্রে কি হবে, এর জারণ সংখ্যা +2, এর জারণ সংখ্যা +2। চলো
কোঅর্ডিনেশন সংখ্যা +6, তো কোঅর্ডিনেশন সংখ্যা +6 হলে দু ধরনের জারণ স্তর হতে পারে, সরি, দু ধরনের সংকরায়ন দশা হতে পারে, sp3d2, d2sp3। কোনটা হবে? চলো, নিকেল 2+ এর ইলেকট্রন বিন্যাস বের করো। আর্গন 3d8, তাহলে গ্রাউন্ড স্টেটে কি হচ্ছে? 3d, 1 2 3 4 5, 4s 4p, 3d 4s 4p, আর এখানে আর একটা ফাঁকা 4d পড়ে আছে, 1 2 3 4 5, 4d। তাহলে 3d তে 8টা ইলেকট্রন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা হলো। এবার NH3, এটা তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এটা তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তার মানে অযুগ্ম ইলেকট্রনকে জোড়বদ্ধ করবে। তুমি ভালো করে দেখো, এই অযুগ্ম ইলেকট্রনকে যদি জোড়বদ্ধ করে 3d এক্সাইটেড স্টেটে 2 3 4 5, এই দুটো অযুগ্ম ইলেকট্রনকে যদি জোড়বদ্ধ করে, তাহলে একটা ডি অরবিটাল ফাঁকা হয়, একটা ডি অরবিটাল ফাঁকা হয়। কিন্তু যদি আমাকে d2sp3 হতে হয়, তাহলে আমার দুটো ডি অরবিটাল ফাঁকা করতে হবে। কিন্তু এখানে জোড়বদ্ধ হওয়ার পর একটা ডি অরবিটাল ফাঁকা হচ্ছে। ওকে, এখানে NH3 যদি অযুগ্ম ইলেকট্রনকে জোড়বদ্ধ করে, তাহলে একটা ডি অরবিটাল ফাঁকা হবে। কিন্তু d2sp3 এর জন্য আমার দুটো ডি অরবিটাল ফাঁকা লাগবে, কিন্তু সেটা কি এখানে হচ্ছে? হচ্ছে না, তাই এখানে জোড়বদ্ধ হবে না। তাই এখানে 3d অরবিটালের অযুগ্ম ইলেকট্রন জোড়বদ্ধ হবে না, তার কারণ দুটো ডি অরবিটাল পাওয়া যাচ্ছে না, 1 2 3 4 5। তাহলে জোড়বদ্ধ হবে না, কারণ দুটো ডি অরবিটাল ফাঁকা পাচ্ছি না। তার ফলে কি হবে? এই যে ফাঁকা অরবিটাল গুলো পড়ে আছে 4s 4p 4d, এরাই সংকরায়নে অংশগ্রহণ করবে, এরাই বন্ডিং স্থাপন করবে। 4s 4p 4d, 1 2 3 4, 1 2 3 4 5। চলো, NH3 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 NH3, চলো 6টা হয়ে গেছে। তাহলে কটা ফাঁকা অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করলো? একটা এস, 3টে পি, 2টো ডি। তাহলে সংকরায়ন দশা কি হলো? sp3d2। সংকরায়ন দশা কি হলো? sp3d2। ডিটা দেখো পরের দিকে আছে, অর্থাৎ বাইরের 4d কি হচ্ছে? সংকরায়নে অংশগ্রহণ করছে। যেহেতু বাইরের 4d সংকরায়নে অংশগ্রহণ করছে, তাই এটা আউটার অরবিটাল কমপ্লেক্স। তাহলে খেয়াল করো, NH3 স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়া সত্ত্বেও d2sp3 সংকরায়ন হচ্ছে না NiNH3 এর ক্ষেত্রে। কেন হচ্ছে না? কারণ 3d অরবিটালের ইলেকট্রনগুলোকে জোড়বদ্ধ করলেও একটা ডি অরবিটাল ফাঁকা হচ্ছে, কিন্তু দুটো ডি অরবিটাল ফাঁকা করতে পারছে না। তাই ও অযুগ্ম ইলেকট্রনকে যুগ্মকরণ ঘটাবে না, কারণ ও দুটো ডি পাচ্ছে না। দুটো ডি পাচ্ছে না বলে এই ইলেকট্রনগুলোকে যুগ্মকরণ ঘটাবে না, বরং বাইরের 4d আসবে সংকরায়নের জন্য, এবং যার জন্য এটা কি হয়ে যাবে? আউটার অরবিটাল কমপ্লেক্স। ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন, পরীক্ষায় দিতে পারে। নেক্সট। আচ্ছা, আর কি কি আছে দেখে নি একবার। আচ্ছা, একটি মোনোডেন্টেড লিগ্যান্ড, এটা পেরে যাবে। একটি মোনোডেন্টেড, একটি বাইডেন্টেড, একটি ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ দাও। ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ কি? SO4 2-, CO3 2-, এরা হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ। বাইডেন্টেড মোনোডেন্টেড পেরে যাবে। চলো, হাই স্পিন D4 অক্টাহেড্রাল যৌগের CFSE এর মান নির্ণয় করো। চলো বার করে দিই। D4, অক্টাহেড্রাল মানে ওপরে EG, নিচে T2G, মাঝখান দিয়ে ব্যারি সেন্টার, মাঝখান দিয়ে ব্যারি সেন্টার যাবে। চলো, তাহলে এখানে কি হবে? এই যে ওপরে ব্যারি সেন্টার থেকে ইজি, এটা ব্যারি সেন্টার থেকে ইজি, এটা হচ্ছে 0.6 ডেল্টাও, আর ব্যারি সেন্টার থেকে T2G এটা -0.4 ডেল্টাও। এটা এদের মধ্যে শক্তির গ্যাপ। এবার চলে আসি D4।
হাই স্পিন কমপ্লেক্স। হাই স্পিন কমপ্লেক্স কখন হয়? যখন উইক ফিল্ড লিগ্যান্ড উপস্থিত থাকে এবং ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি কম হয়। ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি কম হয় মানে T2G আর ইজির মধ্যে এনার্জি গ্যাপ কি হবে? কম হবে। তাহলে এখানে একটা ইলেকট্রন, একটা, দুটো, তিনটে, আর ইজিতে একটা, চারটে। কারণ T2G আর ইজির মধ্যে এনার্জি গ্যাপটা কম হবে, কারণ CFSE কম হবে, কারণ হাই স্পিন কমপ্লেক্স বলেছে মানে উইক ফিল্ড লিগ্যান্ড উপস্থিত আছে। উইক ফিল্ড লিগ্যান্ডের উপস্থিতিতে T2G আর ইজির মধ্যে এনার্জি গ্যাপ কম হয়, তাই চতুর্থ ইলেকট্রনটি ইজি অরবিটালে স্থানান্তরিত হয়ে যাবে। তাহলে CFSE কি হবে? CFSE CFSE হবে, দেখো, T2G তে কটা ইলেকট্রন আছে? তিনটে, ইন্টু T2G-র এনার্জি কত? -0.4 ডেল্টা ও, প্লাস ইজিতে কটা আছে? একটা ইলেকট্রন, ইন্টু ইজির এনার্জি গ্যাপ কত? 0.6 ডেল্টা ও। পেয়ারিং এনার্জি 0, কোনো ইলেকট্রন পেয়ার্ড আপ হয়নি। তাহলে -1.2 ডেল্টা ও প্লাস 0.6 ডেল্টা ও, তাহলে এখান থেকে আসছে -0.6 ডেল্টা ও। এটাই হাই স্পিন অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে CFSE মান। তাহলে T2G-তে তিনটে ইলেকট্রন, তাই 3 ইন্টু -0.4 ডেল্টা ও। ইজিতে একটা ইলেকট্রন, তাই 1 ইন্টু 0.6 ডেল্টা ও। হাই স্পিন কমপ্লেক্স বলেছে মানে উইক ফিল্ড লিগ্যান্ড, আর উইক ফিল্ড লিগ্যান্ডের মধ্যে ইজি আর T2G-র মধ্যে এনার্জি গ্যাপ কম হয়, তাই চতুর্থ ইলেকট্রন ইজিতে স্থানান্তরিত হয়ে যায়। আচ্ছা, গঠন সংকেত লেখো। এইগুলো একটু বাড়িতে ট্রাই করলে তোরা পেরে যাবি। পটাশিয়াম টেট্রাক্লোরিডো প্যালাডেট 2, পটাশিয়াম টেট্রাক্লোরিডো প্যালাডেট 2, অর্থাৎ নাম দিয়ে দিয়েছে, সেখান থেকে তোকে গঠন সংকেত লিখতে হবে। তো দেখি গঠন সংকেত। প্রথমে আমি বের করছি স্ববর্গীয় স্তরের, আমি এখানে লিখে দিচ্ছি, একটা করে দেখিয়ে দিই, এইটা করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবি। স্ববর্গীয় স্তরের, স্ববর্গীয় স্তরের চার্জ কত আসছে? স্ববর্গীয় স্তরের চার্জ কত আসছে? প্যালাডেট মানে পিডি, পিডির জারণ সংখ্যা বলে দিয়েছে +2, চার্জ +2, প্লাস টেট্রাক্লোরিডো, ক্লোরিডো মানে Cl মাইনাস, চারটে আছে, 4 - 1, তার মানে -2, তার মানে তো থার্ড ব্র্যাকেটের চার্জ -2। আর পটাশিয়াম বলেছে, পটাশিয়ামের চার্জ হচ্ছে +1, +1 হয়ে গেল। তাহলে সংকেত কি হবে দেখ, সংকেত কি হবে দেখ, সংকেত কি হবে দেখ, এর চার্জ মানে এটার -2 আসছে, মানে আমার এর ভ্যালেন্সি হচ্ছে 2, এর ভ্যালেন্সি হচ্ছে 1, এর ভ্যালেন্সি পটাশিয়ামের কাছে যাবে, সংকেত লেখার নিয়ম, এর ভ্যালেন্সি থার্ড ব্র্যাকেটের কাছে যাবে। তাহলে 2টা যদি পটাশিয়ামের কাছে আসে, তাহলে সংকেত দাঁড়াচ্ছে K2, থার্ড ব্র্যাকেট, আর 1 যাবে থার্ড ব্র্যাকেটের কাছে। এবার বলেছে প্যালাডিয়াম মানে পিডি, চারটে ক্লোরিন মানে Cl4, চারটে ক্লোরিন মানে Cl4, এটাই হচ্ছে সংকেত, এটাই হচ্ছে সংকেত। দেখ, এর চার্জ হচ্ছে -2 মানে ভ্যালেন্সি হচ্ছে 2, পটাশিয়ামের চার্জ হচ্ছে +1, ভ্যালেন্সি হচ্ছে 1। সংকেত লেখার নিয়ম হচ্ছে 2টা পটাশিয়ামের কাছে যাবে, 1টা থার্ড ব্র্যাকেটের কাছে যাবে, তো 2টা পটাশিয়ামের কাছে আসলে এটা আসবে। এইভাবে বার করতে হয়। তাহলে কি করলাম? থার্ড ব্র্যাকেট বা স্ববর্গীয় স্তরের চার্জ বার করলাম। কি করে বার করলাম? প্যালাডিয়ামের কত? 2, 2 মানে +2, আর ক্লোরিডো মানে Cl মাইনাস, চারটে আছে, তাই 4 ইন্টু -1 বেরিয়ে যাবে। চল দেখো, এক্স এবং ওয়াই দুইটি সমবায়বের সাধারণ সংকেত বলে দিয়েছে Cr H2O5 Cl Br2। বাহ, ভালো বলে দিয়েছে। একটা হচ্ছে এক্স সমবায়ব, একটা হচ্ছে ওয়াই সমবায়ব, যাদের সাধারণ সংকেত হচ্ছে 1, সাধারণ সংকেত হচ্ছে 1। হিমাঙ্ক অবনমন পরীক্ষায় দেখা গেল 1 মোল এক্স থেকে 2 মোল কণার সমতুল্য অবনমন প্রদর্শন করে। 2 মোল কণার সমতুল্য অবনমন প্রদর্শন করে মানে ও জলীয় দ্রবণে দুটো আয়ন উৎপন্ন করে, একটা থার্ড ব্র্যাকেট আর একটা কাউন্টার আয়ন, একটা থার্ড ব্র্যাকেট, একটা কাউন্টার আয়ন হলো। জলীয় দ্রবণে 2 মোল, একটা থার্ড ব্র্যাকেট, একটা কাউন্টার আয়ন, তাহলে কি হবে দেখ, আমি লিখছি। এক্সটা হবে থার্ড ব্র্যাকেট ক্রোমিয়াম H2O হোল 4 Br2 দেখ, ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন সংখ্যা কত রাখলাম? 6, কারণ ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন সংখ্যা 6 হবে, তাই চারটে H2O আর দুটো Br, 4 2 6, তাহলে বাইরে কে যাবে? Cl, আর বাইরে থাকবে একটা H2O, বাইরে থাকবে একটা H2O।
এটাই তৈরি হবে, এটাই হচ্ছে এক্স। এবার ভালো করে দেখ, এ যদি জলীয় দ্রবণে আয়নিত হয়, এ যদি জলীয় দ্রবণে আয়নিত হয় তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে আসবে প্লাস, প্লাস এখানে পড়ে থাকবে সিএল মাইনাস অ্যাকুয়াস, সিএল মাইনাস অ্যাকুয়াস প্লাস সিএল মাইনাস অ্যাকুয়াস। কতগুলো কণা তৈরি হলো? দুটো কণা তৈরি হলো, একটা এইটা প্লাস আর একটা এই সিএল মাইনাস, আর এইচ টু ওটা এই যে অ্যাকুয়াস, এইচ টু ওটা অ্যাকুয়াস হয়ে গেল। এক্স হচ্ছে এটা। ওয়াই কি হবে? দেখ, এক মোল ওয়াই, এক মোল ওয়াই, এক মোল ওয়াই 3 মোল কণার সমতুল্য অবনমন প্রদর্শন করে। 3 মোল কণার সমতুল্য অবনমন প্রদর্শন করে মানে 3টে কণা জলীয় দ্রবণে উৎপন্ন হয়, 3টের মধ্যে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আর দুটো হচ্ছে কাউন্টার আয়ন। তাহলে কি হবে? আচ্ছা, 3 মোল, 3 মোল মানে এখানে বিআর টুটা বাইরে থাকবে, হলো ক্রোমিয়াম, এইচ টু ও হোল 5 আর সিএল। কারণ ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন সংখ্যা আমাকে 6 রাখতে হবে, তাহলে 5টা ওয়াটার, একটা ক্লোরিন, 6, বিআর টুটা বাইরে। তাহলে ভালো করে দেখ, এখানে কোঅর্ডিনেশন, এখানে জলীয় দ্রবণে কটা আয়ন তৈরি হচ্ছে? একটা থার্ড ব্র্যাকেট দিয়ে একটা পাচ্ছি আর দুটো বিআর পাচ্ছি, টোটাল 3 মোল হিমাঙ্ক অবনমন প্রদর্শিত হচ্ছে। 3টে কণা জলীয় দ্রবণে উৎপন্ন হচ্ছে, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আর একটা দুটো বিআর। তাহলে এক্স হচ্ছে এটা, ওয়াই হচ্ছে এটা, এটাই হচ্ছে এদের সঠিক রাসায়নিক সংকেত। নেক্সট। আচ্ছা, দ্বিলবণ বলতে কি বোঝো? জটিল লবণের সাথে পার্থক্য বুঝিয়ে দাও। বোঝাতে হবে না, বইতে পড়ে নিবি, বইয়ের শুরুতে আছে। নেক্সট। হোমোলেপটিক কমপ্লেক্স ও হেটারোলেপটিক জটিল যৌগ বলতে কি বোঝো? উদাহরণ সহ বোঝাও। বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। সিইউ NH3 হোল 4 SO4। তো যদি এই জটিল যৌগটা লক্ষ্য করিস তাহলে দেখবি এখানে সেন্ট্রাল মেটাল 4টে অ্যামোনিয়া দ্বারা যুক্ত আছে, মানে 4টে সেম কাইন্ড অফ লিগ্যান্ড দিয়ে যুক্ত আছে। তো সেম কাইন্ড অফ লিগ্যান্ড দিয়ে যুক্ত থাকার জন্য এটা হচ্ছে হোমোলেপ। আর একটা উদাহরণ দিই, কোবাল্ট NH3 হোল 5 Cl2+। এর ক্ষেত্রে দেখ, এর ক্ষেত্রে দেখ, কোবাল্ট 5টা অ্যামিন আর একটা ক্লোরিন দ্বারা গঠিত, তাই তো? তাহলে এখানে দুটো ডিফারেন্ট কাইন্ড অফ লিগ্যান্ডের সঙ্গে যুক্ত আছে, এখানে সেন্ট্রাল মেটাল ডিফারেন্ট কাইন্ড অফ লিগ্যান্ডের সাথে যুক্ত আছে। তো ডিফারেন্ট কাইন্ড অফ লিগ্যান্ড যুক্ত হলে হেটারোলাইটিক, হেটারোলাইটিক। দেখ, এটা শুধুমাত্র অ্যামিনের সঙ্গে যুক্ত আছে, সেম কাইন্ড অফ লিগ্যান্ডের সঙ্গে যুক্ত আছে, হোমোলেপটিক। এখানে দুটো ডিফারেন্ট কাইন্ড অফ লিগ্যান্ড, সিএল আলাদা, NH3 আলাদা, তো দুটো ডিফারেন্ট কাইন্ড অফ লিগ্যান্ডের সঙ্গে সেন্ট্রাল মেটাল যুক্ত আছে, তাই এটা হচ্ছে হেটারোলাইটিক কমপ্লেক্স। সংজ্ঞা পড়ে নিবি। আরো কোশ্চেন আসবে, পিডিএফ এ আসবে, সব তো করানো সম্ভব নয়, টাইম প্রচুর লেগে যাবে। এই অঙ্কটা দেখ, খুব ভালো অঙ্ক একটা দিয়েছে, এটাই আমার লাস্ট কোশ্চেন। এখানে FeH2 হোল 6 3+ কমপ্লেক্সে থাকা H2O লিগ্যান্ডগুলি ইথিলিন ডাইঅ্যামিন মানে বাইটেন্টেড লিগ্যান্ড দ্বারা ধাপে ধাপে প্রতিস্থাপিত করা হলো। সংশ্লিষ্ট রাসায়নিক সমীকরণটি লেখো। এখানে K1 K2 মানে লগ K1 লগ K2 লগ K3 ভ্যালু বলে দেওয়া আছে। যেটা চাইছে FeN হোল 3 কমপ্লেক্সের সামগ্রিক ধ্রুবক, সামগ্রিক ধ্রুবক ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট বার করতে দিয়েছে। ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট, ভালো কোশ্চেন। ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট, ভালো কোশ্চেন বেটা, ভালো কোশ্চেন। চলো দেখি, দেখতে থাকো, ভালো কোশ্চেন এটা। FeH2O হোল 6 3+, 1 মোল ইএন এর সাথে বিক্রিয়া করছে। ইএন হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, মানে যে একই সাথে দুটো পজিশন দখল করে। তো দুটো পজিশন যেহেতু দখল করে, তাই একটা ইএন দুটো H2O কে প্রতিস্থাপিত করবে, কারণ H2O মনোডেন্টেড, ইএন বাইডেন্টেড। তাহলে একটি ইএন দুটো H2O কে কি করবে? প্রতিস্থাপিত করবে। তাহলে প্রতিস্থাপিত করলে কি হবে? তাহলে একটা ইএন দুটো ওয়াটারকে বার করে দেবে, 2 মলিকুলস ওয়াটারকে বার করে দেবে। তাহলে তৈরি হবে FeH2O হোল 4 আর ইএন 3+। তাহলে একটা ইএন 6টা ওয়াটারের মধ্যে দুটো ওয়াটারকে বার করে দিল। এটা হচ্ছে প্রথম স্টেপ।
এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। এবং এই স্টেপে যে স্টেবিলিটি কনস্ট্যান্ট তৈরি হচ্ছে সেটা হচ্ছে k1। এই স্টেপে যে স্টেবিলিটি কনস্ট্যান্ট পাচ্ছি সেটা হচ্ছে k1। ওকে, হলো। এটা হচ্ছে প্রথম স্টেপের স্টেবিলিটি কনস্ট্যান্ট। নেক্সট স্টেপ 2, এফই ক্রমান্বয়ে প্রতিস্থাপন চলবে ইএন 3+। এক মোল ইএন আসলো, তাহলে একটি ইএন আরো দুটি H2O কে প্রতিস্থাপিত করবে। একটি এন দুটো ওয়াটার মলিকুলকে কি করবে? প্রতিস্থাপিত করবে, -2H2O। তাহলে দেখ কি আসছে, তাহলে আসছে Fe H2O EN 3+। সেকেন্ড স্টেপের যে স্টেবিলিটি কনস্ট্যান্ট পাবো তাকে আমরা বলবো K2। এটা সেকেন্ড স্টেপের স্টেবিলিটি কনস্ট্যান্ট। নেক্সট কি আসছে বেটা? খুব ভালো কোশ্চেন দিয়েছে। এইরকম ধরনের কোশ্চেন না দিলে কি আর এইচএস জমে? খুব সোজা কিন্তু খুব বুদ্ধিদীপ্ত কোশ্চেন। স্টেবিলিটি কনস্ট্যান্টের কনসেপ্ট জানতে হবে। নেক্সট এক মোল ইএন আসছে, একটা ইএন দুটো ওয়াটার মলিকুলকে প্রতিস্থাপিত করবে। তাহলে এই ইএন এই যে বাকি দুটো ওয়াটার মলিকুল আছে তাকে প্রতিস্থাপিত করে দেবে, -2H2O। করলে কি হবে বেটা? FeEN3। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে লেখা। হ্যাঁ ঠিক আছে, ভুল কিছু হয়নি, ঠিকই আছে। EN3 এটা 3 নম্বর স্টেপ। এখানে যে স্টেবিলিটি কনস্ট্যান্ট পেলাম সেটা হচ্ছে K3। এবার এই তিনটেকে আমরা যোগ করে দেবো স্যার, যোগ করে দেবো। আমরা খুব ভালো যোগ করতে পারি, যোগ বিয়োগ আমরা ভালো করতে পারি, পারি তো? যোগ বিয়োগ আমরা ভালো করতে পারি। ঠিক আছে, চলো যোগ করলে কি হবে? যোগ করলে একটা ইন্টারেস্টিং জিনিস হবে। এইটা আর এইটা, এটা বাঁ দিকে আছে, এটা ডান দিকে আছে, কেটে যাবে। নেক্সট এইটা আর এইটা কেটে যাবে। তাহলে কি কি কেটে যাচ্ছে? এইটা কেটে যাচ্ছে বেটা, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে বেটা, এটা কেটে যাচ্ছে, এই দুটো কেটে যাচ্ছে যোগ করলে। তাহলে আমার পড়ে থাকছে কি? FeH2O6 3+। কটা ইএন যুক্ত করেছি? তিনটে ইএন স্যার, তিনটে ইএন, 3n হয়ে গেল। 3n যোগ করার পর আমার তৈরি হচ্ছে কি? এদিকে পড়ে থাকছে দেখ FeEN3+। এটাই হচ্ছে তো সামগ্রিক বিক্রিয়া। সামগ্রিক বিক্রিয়া খুব ভালো কোশ্চেন, মডেল সেটের কোশ্চেন বেটা, আসতেই পারে। সামগ্রিক বিক্রিয়া, তাহলে সামগ্রিক বিক্রিয়া ওভারঅল রিঅ্যাকশনের যে স্টেবিলিটি কনস্ট্যান্ট তাকে বলা হয় ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট, যেটা হচ্ছে বিটা। এটা হচ্ছে ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট। ওভারঅল, হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে, মুখে শুনে নিচ্ছি, সই লিখে দিবি। ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট, ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট। তোকে পরীক্ষায় স্টেবিলিটি কনস্ট্যান্ট বললো না, তোকে ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট বললো। ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট, দুস্থিত ধ্রুবক। সেটা কি হবে? স্টেবিলিটি কনস্ট্যান্ট যদি বিটা হয়, ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট তার রেসিপ্রোকাল হয়ে গেল। এবার বিটা স্যার বার করবো কি করে? ওটাই তো পরীক্ষায় বার করতে দিয়েছে স্যার। বিটা কি করে বার করবো? বিটা ইজ ইকাল টু হবে যে স্টেপ ওয়াইজ স্টেবিলিটি কনস্ট্যান্ট পেয়েছি K1 K2 K3 এদের গুণফল, এটাই হচ্ছে ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট। এইভাবে বার করতে হয়। স্যার এটা কি করে আসলো? প্লিজ এখন জানতে চাস না, সময় খুব কম, যেটা বলছি সেভাবে কর। তাহলে বিটা ইজ ইকাল টু কি আসছে? K1 ইন্টু K2 ইন্টু K3 হয়ে গেল স্যার, হয়ে গেল। এবার আমরা কি করব? উভয় পক্ষে লগ নেব, নিলে কি হবে? লগ বিটা, লগ 10 বিটা ইজ ইকাল টু কি হবে? লগ K1 ইন্টু K2 ইন্টু K3, মানে লগ K1 লগ K2 লগ K3, ভ্যালু দেওয়াই আছে। লগ বিটা, লগ K1 এর ভ্যালু কি দিয়েছে স্যার? লগ K1 এর ভ্যালু কি দিয়েছে স্যার? লগ K1 এর ভ্যালু 4.34, 4.34। লগ K2 এর ভ্যালু 3.34, সম্ভবত 3.31। লগ K2 এর ভ্যালু 3.31, 3.31। আর লগ K3 এর ভ্যালু 2.05, 2.05 হয়ে গেল। লগ বিটা, আমাকে বিটার ভ্যালু বার করতে হবে। লগ বিটা হিসাব কর, তাহলে কত আসছে? 5 6 10, হাতে থাকে 1 4 7 পয়েন্ট 479, 9.7, 9.7। তাহলে এখান থেকে বিটা কি হবে? 10⁻৯.7। এটা মানেই তুই বলতে পারিস অ্যান্টিলগ,
অ্যান্টিলগ 9.7, অ্যান্টিলগ 9.7 এর ভ্যালু দেওয়া আছে আশা করি। এই যে অ্যান্টিলগ 9.7 এর ভ্যালু দেওয়া আছে 5.01 ইন্টু 10⁹ কোশ্চেন শেষ। কেমিস্ট্রির অঙ্ক কখনো কঠিন দেয় না। 5.01 10⁹ অঙ্ক শেষ, জটিল যৌগ শেষ, এক্সট্রা কোশ্চেন আরো আসবে, পিডিএফ এ পেতে থাকবি। তাহলে ক্লাসটিকে এখানেই শেষ করলাম।